মানে পাশ করা খুব একটা কঠিন হবে না আর কি। আচ্ছা, এর ভিতরে আমি একটু কথা বলি, সেটা হচ্ছে কি আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে শুরুতে একটু বলেন, আর মাঝখানে হচ্ছে কি আমি একটু আলোচনা করবো, যেহেতু মানে সবার কোশ্চেন হচ্ছে কি আনসার দিতে পারবো না, আমি আনসার এবং কোশ্চেনের একটা সেশন রাখবো শেষের দিকে। আহ শুরুর দিকে যদি আপনারা আসলে কোন কি কি আসলে প্রবলেম ফেস করতেছেন বা ডিফিকাল্টি ফেস করতেছেন এই সাবজেক্টটা নিয়ে, দুই একজন একটু শেয়ার করতে পারেন। কে কেউ কোনো কিছু শেয়ার করবেন যে আসলে এই সাবজেক্টটা নিয়ে আসলে কি প্রবলেম ফেস করতেছেন, তাহলে আমি ওই অনুসারে আসলে গাইডলাইন্সটা দেওয়ার চেষ্টা করব। MCQ true false solution. মিতু আপু, আপনি তো আমার ব্যাচে ছিলেন মোস্ট প্রবাবলি। না, আমি ছিলাম না। আচ্ছা, ছিলেন না, আচ্ছা তাহলে আরেকজন মিতু ছিলেন। এমসিকিউ ট্রু ফলস হচ্ছে কি, আপনার যদি কনসেপ্টটা যদি ক্লিয়ার না থাকে, আসলে এমসিকিউ গুলো মুখস্থ করে গেলে তো আপনি পরীক্ষা পাস করতে পারবেন না ম্যাডাম। আপনার হচ্ছে কি বেসিকটা হচ্ছে ক্লিয়ার করতে হবে, মানে যে কনসেপ্ট গুলো আছে, যে টপিকস গুলো আছে, এগুলো বুঝে বুঝে একটু পড়লে তখন আসলে এমসিকিউ ট্রু ফলস গুলো হচ্ছে আপনি এমনিতেই পারবেন। আপনার ফর একটা এক্সাম্পল দিই, যে ওখানে আছে যে ফিয়াট মানি। এখন ফিয়াট মানি কি জিনিস এটা না জেনে আপনি ফিয়াট মানির কিছু এক্সাম্পল দিল পরীক্ষায়, তখন আপনি পারলেন না, এমসিকিউ জাস্ট মুখস্থ করে গেলেন ফিয়াট মানি মানে বাংলাদেশি টাকা। তাহলে এবার যখন পরীক্ষা আসলো ইউএসডি, ইউএসডি মিনস হোয়াট, তার মানে আপনি তখন তো হারাই গেলেন, কারণ ফিয়াট মানে কি আপনি জানেন না। তো সে কারণে হচ্ছে কনসেপ্ট না থাকলে আপনি এমসিকিউ ট্রু ফলস যেটাই হোক আপনি কিন্তু মিস করবেন। ওই আইবিবির যে বইতে দিছে কয়টা স্যাম্পল এমসিকিউ ট্রু ফলস দিছে, সবাই কিন্তু এগুলোর পিছনে দৌড়াচ্ছে। আসলে এইগুলো তো আপনি কনসেপ্টটা ক্লিয়ার মানে থাকলে আপনি পারার কথা, আর না এই যে এই কোশ্চেন গুলো যে আসবে তার কোনো কিন্তু গ্যারান্টি নেই, এটা হচ্ছে স্যাম্পল কোশ্চেন। মূলত কিন্তু আপনাকে যে জিনিসটা ফলো করতে হবে সেটা হচ্ছে সিলেবাস। সিলেবাসে কি আছে, সিলেবাসের টপিকস গুলা কি কি, ওই টপিকস গুলা ধরে ধরে হচ্ছে কি আপনাকে একটু আহ মানে এই কনসেপ্ট গুলো ক্লিয়ার হয়ে নিতে হবে। এবং যে প্রথমে আমি আপনার কথায় যেতে আমি সিকিউ নিয়ে আপনি পেয়ে নিয়ে আসেন, সে কারণে আমি শুধু সবার জন্যই সিলেবাসটা ছোট করে দিব। তারপরে আপনার এটা তো গেল, আর কেউ কি অ্যাটেন্ড করবেন কোন বিষয়ে, যে আসলে কি নিয়ে ফেস করতেছেন প্রবলেম, এমসিকিউটা আসলো, দেন তারপর। যে কোশ্চেনের প্যাটার্ন সম্পর্কে তো আমাদের কোনো ক্লিয়ার আইডিয়াটা নেই, মানে কিছু কি জানা গেছে? আইবিবি কি কিছু বলেছে কি ধরনের কোশ্চেন আইবিবি আসবে? যেটা আসলে ওরা গাইডেন্স দিয়েছে সেটা হচ্ছে 50 মার্কস ডিসক্রিপটিভ হবে আর 50 মার্কস হচ্ছে কনসেপচুয়াল হবে। তো সেই ক্ষেত্রে কনসেপচুয়াল বলতে কি এমসিকিউ ট্রু ফলসও আসতে পারে, আবার হচ্ছে কি শর্ট টাইপের কোশ্চেনও আসতে পারে, আবার কেস স্টাডি টাইপের আসতে পারে, যেটা হয়তো এমএফএস এ আসা পসিবল না কেস স্টাডি, বাট অন্য সাবজেক্ট গুলোতে আসতেও পারে। ফর এক্সাম্পল বিজনেস কমিউনিকেশন আসতে পারে, অর্গানাইজেশন ম্যানেজমেন্টে আসতে পারে, জিএফআই তে আসতে পারে কেস স্টাডি টাইপের। তো সেই কারণে আমি বলেছিলাম যে হচ্ছে কি আপনার কনসেপ্ট গুলো কিন্তু ক্লিয়ার হতে হবে, কনসেপ্ট ক্লিয়ার না হলে শুধু মুখস্থ করে গেলে কিন্তু আসলে পাশ করা এবার কঠিন হবে। আর যেহেতু আসলে মানে একটা সময় তো ছিল যে মানে কপি করা এটা সেটা করা, তো এগুলো তো এবার কিছুই হচ্ছে না। সে কারণে আমি আপনাদের সাজেস্ট করব শুরুতেই যে আপনারা হচ্ছে কি মুখস্থ আসলে কিছু জিনিস তো করতেই হবে, বাট যদি আপনি কনসেপ্টটা নিয়ে যান, মানে আই আই স্ট্রংলি বিলিভ দ্যাট আপনি এই যে যে সাবজেক্ট গুলো যেটা আপনি প্রিপারেশন নিয়েছেন, অথবা তিনটা চারটা পাঁচটা অথবা দুইটা একটা যেটাই হোক, আপনি কিন্তু আসলে ওই মানে লিখে দিয়ে আসতে পারবেন। এবং এইবার যেটা আমি আসলে শুনেছি কিংবা অনেক খোঁজ খবরও নিয়েছি, মার্কিংটা অনেক ভালো হবে। মানে আপনি যদি অ্যাটলিস্ট গুছায় এই কনসেপ্টটা ক্লিয়ার করে দিয়ে আসতে পারেন, তাহলে কিন্তু এটা পাস করার মানে বলতে গেলে আপনার 70-80% পসিবিলিটিস চলে আসবে এখানে। আহ, তো এইটা আসলেই বলা যায়, মানে কনসেপ্টটা নিয়ে যাবেন আপনি। যদি মুখস্থ করে জাস্ট ওই কিছু গাইড, বাজার থেকে একটা গাইড বই কিনে নিলেন, কিনে জাস্ট কোশ্চেন গুলোর আনসার গুলো সলিউশন করে গেলেন, যে আগের অন্য সাবজেক্ট গুলোর কথা বলতেছি, যে আগের যে কোশ্চেন গুলো আছে ওগুলো সলিউশন করে গেলাম। দেখেন এখন কিন্তু সিলেবাস কিন্তু চেঞ্জ হয়েছে, এবং কোশ্চেনের প্যাটার্নও কিন্তু চেঞ্জ হবে। আগে হচ্ছে কি একদম ব্রড বড় বড় কোশ্চেন হতো, এখন হয়তো এই টাইপের কোশ্চেন হবেই না, বা হবে অল্প কিছু, বাকিটা হচ্ছে শর্ট টাইপের কোশ্চেন হবে। এখন শর্ট টাইপের কোশ্চেন হলো বেসিক্যালি হচ্ছে কি আপনার ওই যে কনসেপ্টটা থাকতে হবে, কনসেপ্ট না থাকলে দেখা যাচ্ছে আপনি কিছু টপিকস বাদ দিয়েছেন, কিছু টপিকস পড়ছেন। তো আলটিমেটলি হলো কি, আপনি একটা কোশ্চেনের আন্ডারে চার পাঁচটা কোশ্চেন থাকলো, আপনি দুই তিনটা আনসার করতে পারতেছেন, আর দুই তিনটা আনসার করতে পারতেছেন না। তার মানে হচ্ছে কি আপনার কিন্তু অনেক মার্কস ছুটে যাবে। অ্যাটলিস্ট আমি সাজেস্ট করবো যে যেভাবে হোক বানিয়ে হোক 100 মার্কসের আনসার করবেন, আর 100 মার্কসের আনসার করতে গেলে কিন্তু আপনার কনসেপ্টটা দরকার হবে। আশা করি বুঝতে পারছেন আপু। আচ্ছা ভাই, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, হ্যাঁ। আমাদের মনে করেন একটা মডেল থেকে প্রথম বিভাগ থেকে আমার দুইটা কোশ্চেন হচ্ছে আপনার কমন পড়েছে। হুম, হুম। এখন
সেটা হচ্ছে গ হতে পারে, ছ হতে পারে। এক্সাম্পল, ডেফিনেটলি হ্যাঁ। আমি আগে 6টা অ্যান্সার করলাম, হুম। তারপরে হচ্ছে গটা অ্যান্সার করলাম, এটা কি করা যাবে এভাবে? মানে 6 আনসার সাপোজ করতে এক নং কোশ্চেন ছ ছ মানে নাম্বারিং আর কি, দ্যাটস মিনস আচ্ছা, এক ছোট নং একটু ইংলিশে বলেন এর, যে মানে 6 নাম্বার, মানে 6 নাম্বার কোশ্চেনটা হচ্ছে কি ফর এক্সাম্পল আপনার মডিউল 1 থেকে আসলো, এটাই তো বলতেছেন? হ্যাঁ হ্যাঁ, আমার 6 আগে লিখলাম, ক বিভাগ থেকে 6 আগে অ্যান্সার করলাম, হ্যাঁ, তারপরে হ্যাঁ। আমি পাস করতে পারবো তো? যেটা নাকি এবার নাকি এভাবে নিষেধ আছে আর কি, এরকম শুনছিলাম যে আপনাকে সিরিয়ালি আসতে হবে। না, এরকম না, আপনি সিরিয়ালি কখন করবেন? ফর এক্সাম্পল আপনার হচ্ছে এখানে 10টা কোশ্চেন দিল, আপনি যে কোশ্চেনটা সবচেয়ে ভালো পারেন জি। সেটা হচ্ছে হতে পারে 6 এর আন্ডারে আরো 5টা কোশ্চেন হুম। আছে। এখন আপনি কি করলেন, লিখলেন যে জি। আনসার টু দ্য কোশ্চেন নাম্বার 6। এখন এখানে তার আন্ডারে আছে সাবহেডিং ABCDE, আপনি শুরু করলেন ই দিয়ে, তাহলে ব্যাপারটা তো সুন্দর দেখা গেল না। কারণ আপনি 6 দিয়ে শুরু করছেন, তখন আপনি যেটা সিরিয়ালি মেনটেন করেন আপনি এটা যদি না পারেন তাহলে বি দিয়ে শুরু করেন, বিটা যদি না পারেন সি দিয়ে শুরু করেন। মানে এইভাবে সিরিয়ালটা মেনটেন করতে হবে আর কি। মানে ABCDE এভাবে করে আপনাকে আপনাকে যেতে হবে হচ্ছে ওই যে পার্টিকুলার ইয়ার কোশ্চেনের। কিন্তু আপনি 1 থেকে 10, এই 1 থেকে 10-এ যে 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 কোনোটা আপনি সিরিয়াল ব্রেক করতে পারবেন না। আপনি 10 নাম্বার শর্ট নোটটা আপনি সবচেয়ে ভালো পারতেছেন, আপনি শর্ট নোট আনসার করেন। শর্ট নোট আসলো 7টা বা 8টা, এখন আপনাকে এখানে বললো যে 5টা আনসার করতে, তাহলে A B হয়তোবা আপনি A B পারেন না, সি পারেন, তাহলে আপনি সি থেকে শুরু করেন, তারপরে ডি, তারপরে ই, এভাবে করে। মানে সিরিয়ালটা এভাবে বেসিক্যালি ধরেন আপনার 3টা কোশ্চেন আসলো ABC, এটা কোনটা 6 নাম্বারের আন্ডারে, তাহলে মানে আপনি কি করলেন, শুরু করলেন বি দিয়ে, তারপরে সি, তারপরে এ। ব্যাপারটা আসলে মানে ওই আপনার প্রেজেন্টেশনটা ভালো হলো না। আর প্রেজেন্টেশনটা ভালো না হলে কিন্তু পরীক্ষায় মার্কস পাওয়া একটু ডিফিকাল্ট। তো সেক্ষেত্রে আপনাকে মানে গোছালো মনে হয় না আর কিছু, গোছানোর জন্য হচ্ছে সিরিয়ালটা মেনটেন করা আসলে দরকার। তবে সিরিয়ালটা মানে এই না যে আপনি 1 2 3 4 5 কোশ্চেনের এরকম না। এটা হচ্ছে কি, আপনি 6 নাম্বার আনসার করতেছেন, ইটস ওকে, 1 নাম্বারে আপনি শুরু করেন, মানে প্রথমেই শুরু করেন 6 নাম্বার, বাট ওই যে সাব হেডিং এ যেটা আছে মানে 6-এর আন্ডারে যেগুলো আছে সেগুলো সিরিয়াল মেনটেন করেন। মানে এটাই হচ্ছে আসলে স্ট্র্যাটেজি। আচ্ছা, এটা নিয়ে আর তো বেশি কিছু কথা বলবো না। না না, এটাই হচ্ছে বিষয়টা ছিল, যে দেখা যাচ্ছে আমার এক নং কোশ্চেনের ABCD 4টা আছে, সেখানে আমি প্রথমে একটা কমন আচ্ছা, পড়েছে। এই বিষয় নিয়ে ঠিক ভাইয়া, এই বিষয় নিয়ে আমরা টাইম ওয়েস্ট না করি, এই বিষয় নিয়ে আমার একটা ক্লাসে আছে আমার ওই যে ব্যাংকিং সাপোর্ট গ্রুপে, এখানে প্রথম আধা ঘন্টা এই বিষয়টা নিয়ে আছে। এখানে আসলে অনেকেই আসে, সবার টাইমটা আসলে আমরা ভ্যালু দিই। জি জি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। পার্টিকুলার ব্যক্তিগত কোশ্চেনের আনসার আমি না দিই। আর যদি মানিটারি এন্ড ফাইন্যান্সিয়াল সিস্টেমের আসলে সিলেবাস নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আপনারা করতে পারেন। এরপরে আমি একটু সিলেবাসের দিকে চলে যাবো, সিলেবাসটাকে আপনাকে দেখানোর জন্য। যদি কেউ কোশ্চেন করতে চান একটু বলতে পারেন, জাস্ট মানিটারি এন্ড ফাইন্যান্সিয়াল সিস্টেম নিয়ে এবং এটা সিলেবাস নিয়ে। অন্য আচ্ছা, যদি কোশ্চেন কি এরকম হতে পারে যে আমাদের মডিউল এ থেকে একটা কোশ্চেন আসলো, আর হ্যাঁ, বি তে গিয়ে আমাদের মডিউল এফ থেকে বা ই থেকে কোশ্চেন আসলো, সো ডিফারেন্ট দুইটা মডিউল থেকে মিলে কি একটা ব্রড কোশ্চেন হতে পারে 20 মার্কস এর? এটা জীবনে হবে না আপা, এটা জীবনে মানে হবে আপনি না। যেটা বলতে চাচ্ছেন প্রত্যেকটা মডিউল থেকে দুইটা শর্ট মিলে একটা ব্রড হবে, ব্যাপারটা এমন হবে? ব্যাপারটা হতে পারে এরকম যে একটা কোশ্চেন নাম্বার ওয়ান যদি আসে, সে যদি মানে মডিউল এ থেকে নেয়, তাহলে ওই মডিউল এ থেকে কোশ্চেন নাম্বার 1 এর সবগুলাই দিবে। কিন্তু এটা যে চেঞ্জ হবে কোন সময়, যদি দেয় কিন্তু যে এটা এটা যদি 10টা। হয় তাহলে তো সবাই দেখা যাবে জাস্ট পাঁচটা অ্যান্সার করতে হবে, 5টা মডিউল পড়ে যাচ্ছে বা 6টা মডিউল। যেখানে আইবিবি থেকে কিন্তু বারবার বলা হচ্ছে যে সবকিছু অ্যাটেন্ড করতে হবে, 100 মার্কস অ্যান্সার করতে হবে, এবং 100 মার্কস অ্যান্সার করতে গেলে আমাকে পুরো বইয়ের সবগুলো মডিউলই পড়তে হবে। সেটা তো অবশ্যই, টিচার তো কখনোই আপনাকে বলবে না যে আপনি কোনো কিছু বাদ দেন। আপনি পরীক্ষায় এলসি পরীক্ষায় কি কখনো বোর্ড থেকে ইনস্ট্রাকশন দেয়া থাকে যে আপনি কিছু কমায় আমরা পড়েন কিন্তু যে তারপরে অন্য সাবজেক্ট গুলো দেবেন? লাইক বিজনেস ল বা অন্যগুলোতেও কিন্তু দেখেছি যে ডিফারেন্ট ডিফারেন্ট জায়গা থেকে কোশ্চেন মিলে কিন্তু এক একটা ব্রড কোশ্চেন হচ্ছে। মানে এমন না যে এনআই এক থেকেই শুধু দুটো মিলে একটা ব্রড হচ্ছে, এনআই একটার সাথে কিন্তু অর্থনীতি মিলেও একটা ব্রড হচ্ছে। এখন এইটা যদি করে তাহলে তো আসলে ডিফিকাল্ট হবে। এটা তো আমি পরীক্ষা দেওয়ার সময় এরকম হয় নাই, এবং আমি অনেকগুলো কোশ্চেন অ্যানালাইসিস করছি, এরকম খুবই রেয়ার। বিশেষ করে এরকম হয় কোন সময়, আমি যেটা দেখলাম সেটা হচ্ছে শর্ট কোশ্চেনে, মানে 10 নম্বর কোশ্চেনে যে হচ্ছে কি এরকম হয়, সেটা হচ্ছে সবগুলো মডিউল থেকে আপনার একটা দুইটা করে হচ্ছে কি শর্ট কোশ্চেন নিয়ে তারপর হচ্ছে 10 নম্বরটা যেটা শর্ট নোট দিয়ে থাকে। আর বাকিগুলো হচ্ছে কি হয়, বাকিগুলো হচ্ছে কি আপনার একটা মডিউল থেকে একটা কোশ্চেন, একটা কোশ্চেনের আন্ডারে হচ্ছে কি 2 3টা কোশ্চেন থাকে এইভাবে।
আপনি ভালো করে অনেকগুলো কোশ্চেন অ্যানালাইসিস করলে হয়তো এটাই পাবেন। আর হ্যাঁ হ্যাঁ, এক্সেপশন আসলে ক্যান স্যার নেভার বি যেটা অ্যান বলছে এক্সাম্পল। এটা ঠিক আছে, একটা কোশ্চেন আন্ডারে অন্যান্য গুলো থাকে। হ্যাঁ, ওইটা বললাম, এক্সেপশন তো আসলে এক্সাম্পল দিলে হবে না, এক্সেপশন থাকতেই পারে, তখন তো আসলে কপাল খারাপ হওয়া ছাড়া কিছু থাকবে না। তো এটা বেসিক্যালি হালকা আমি কিছু থাকে যারা, এক্সেপশনাল, অতটা বেশি না। আচ্ছা হ্যাঁ সেটাই, আমি তাহলে একটু সিলেবাসটা আপনাদের একটু দিয়ে দিই। মানে হচ্ছে কি, এখন তো আমি বলেছিলাম যে 1 উইক প্রিপারেশন, 1 সপ্তাহ প্রিপারেশন নিয়ে এই সাবজেক্টটা আসলে পাশ করা পসিবল, এবং শুধু পসিবল না, ভেরি মাচ পসিবল। কেমনে? সেটা হচ্ছে কি, সিলেবাসটা হ্যাক করবেন। সিলেবাসটা হ্যাক করতে হলে কি হচ্ছে, সহজ যে আপনার মডিউল গুলো আছে সেগুলোকে আপনি নিয়ে নিতে হবে, টেক করতে হবে। বাকি 2-3টা বা 2টা আপনি মেথড অফ এলিমিনেশন আপনি আউট করে দিবেন, যেগুলো আপনার কাছে কঠিন লাগতেছে, টাফ লাগতেছে। তাহলে হচ্ছে কি, আপনার সিলেবাসটা ছোট হয়ে গেল। সিলেবাসটা ছোট হয়ে গেলে আপনার পড়তে কিন্তু ভালো লাগবে। এখন কথা হচ্ছে কি, আপনি তো বাদ দিয়ে দিলেন। এখন বাদ যেহেতু দিয়ে দিয়েছেন, তার মানে যেইগুলো পড়বেন এগুলো সবই পড়বেন, যাতে এখান থেকে আসলেই আপনি যে কোশ্চেনে আসুক, মানে যে বলে আসুক, ইয়র্কার আসুক, আপনার এবার মোস্তাফিজে বল করুক, আর হচ্ছে ব্রেটলি বল করুক, আর যেই বল করুক, যাতে আপনি মানে 6-4 মারতে পারেন। ব্যাপারটা হচ্ছে অনেকটা এইরকম, আপনি মানে যেটাই আসুক যাতে এখান থেকে আপনি পারেন, এই কনসেপ্ট গুলো আপনার ক্লিয়ার থাকবে। তার মানে এটা আমার স্ট্র্যাটেজিতে আপনি আপনি যাইতেও পারেন, আবার নাও যেতে পারেন, যদি আপনার অনেক বেশি পড়ার পড়ার মানে স্কোপ থাকে, সময় থাকে, অথবা আপনি আপনার ব্যাকগ্রাউন্ড যদি বিজনেস ব্যাকগ্রাউন্ড হয়ে থাকে, দ্যাটস ওকে, তখন তো আপনার জন্য এগুলা বেসিক্যালি কমন কমন জিনিস, আপনি এটা পড়তেই পারেন। বাট যারা আমার সাজেশনটা হচ্ছে কাদের জন্য, যারা যারা হচ্ছে নন বিজনেস ব্যাকগ্রাউন্ড, অথবা যারা হচ্ছে কি একটু আমাদের যারা যারা একটু বয়স হয়ে গেছে, তারা পড়াশোনা করতে এখন আসলে ইচ্ছুক না, মানে এখন আসলে প্রেসারে পড়ে পড়তেছেন, তাদের জন্য এত বেশি পড়ার টাইম নেই। জাস্ট আমি যতটুকু ততটুকুই পড়বো, যতটুকু পড়ে আসলে পাস করা যায়। আমার 45 দরকার, আমার এখানে 60, 70, 80, 90 পাওয়া দরকার নাই, এই পাওয়া দরকার নেই, প্লাস পাওয়া দরকার নেই। মানে এই পয়েন্টে আমি আসলে এই থিওরিটি আগাচ্ছিলাম। আপনার দরকার হচ্ছে 45 সিকিউর করা, 45 সিকিউর করতে পারবেন, দেন ইটস ওকে। আমার স্ট্র্যাটেজিটা কি আপনারা একটু বুঝতে পারছেন? কে পারছেন রেসপন্স করেন? হম হম, না এটা ভালো স্ট্র্যাটেজি। জি, বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে আমি এক্সাম স্ট্র্যাটেজি নিয়ে যেটা বলবো, আমি আপনাদের জন্য একটা আমার ভাইয়া গ্রুপে, বুঝতে পারিনি, নেটওয়ার্কের সমস্যা ছিল। আচ্ছা ইটস ওকে, একটু আপনি ওই যে রিপিট করলে ভালো পরবর্তীতে হয়। আপনি যে কথাগুলো বলেছেন এগুলো হচ্ছে প্রিভিয়াস কথা, একজনের জন্য আমি রিপিট করবো না। আমি এখন চলে আসি, সেটা হচ্ছে কি, আপনার সিলেবাসে আমার কাছে যেটা সহজ মনে হয়েছে আমি এটা আপনাকে দিয়ে দিই। সেটা হচ্ছে আপনারা একটা নোট নিতে পারেন। মডিউল এ কম্পারেটিভলি ইজি, মডিউল এ, বি, তারপর হচ্ছে ডি, ই, এন্ড জি, এই 5টা মডিউল মানে কম্পারেটিভলি ইজি, কারণ এখানে কোনো ম্যাথ নাই। সিম্পল একটা ম্যাথ আছে, আজকে আমি আপনাদের দেখাই দিব। আর হচ্ছে কোনো ম্যাথ নাই, সবই থিওরি, এবং এগুলো যদি বুঝে বুঝে পড়ে যান, একবারে ইজি। আপনার হচ্ছে টোটালি ব্যাংকের সাথে অনেকটাই আমি বলবো রিলেটেড। তাহলে এই জিনিসগুলো থেকে অ্যাড হইতে পারেন। যেমন ফাইন্যান্সিয়াল মার্কেট কেন বাদ দিচ্ছি, ফাইন্যান্সিয়াল মার্কেটে অনেকগুলো মানে আপনার ম্যাথ আসতে পারে এখান থেকে, কারণ বন্ড রিলেটেড, আপনার ট্রেজারি বিল রিলেটেড, এইগুলো আর ডিসকাউন্টেড, মানে সেকেন্ডারি মার্কেটে, সেকেন্ডারি মার্কেট রিলেটেড, প্রাইমারি মার্কেট রিলেটেড, এখানে অনেকগুলো ম্যাথ থাকতে পারে। এখন এই ম্যাথ গুলা করতে গেলে আপনার আসলে এই 1 সপ্তাহ সময়, 1 সপ্তাহ তো নাই, এই 1 সপ্তাহে আসলে আপনি পারবেন না, কুলি উঠতে পারবেন না। এরপরে আমি আবার ফাইন্যান্সিয়াল সিস্টেমটা বাদ দিছি, এখানেও কিছু অঙ্ক আছে, ম্যাথ থাকতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু এখানেও কিন্তু আপনি আপনার আবার টাইম দিতে হবে। তো এত টাইম দেওয়ার মতো সময়, এত টাইম দেওয়ার মতো আসলে ইচ্ছা এই মুহূর্তে আপনার নাই। সে কারণে আমি চয়েস করছি, আপনি দেন, আপনারা নোট নিয়ে নেন। সেটা হচ্ছে কি, এই এ নাম্বার, বি নাম্বার, এ নাম্বার, বি নাম্বার হচ্ছে সবচেয়ে সহজ। আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে যদি কোশ্চেন শুরু করেন এটা দিয়ে শুরু করেন, কারণ এটা আপনাদের সবচেয়ে সহজ হবে। বি নাম্বার, দেন হচ্ছে ডি নাম্বার। ডি নাম্বারের সাথে হচ্ছে কি আপনারা ভালোভাবেই পরিচিত, এবং প্রত্যাহত আপনি এইগুলা নিয়ে ডিল করছেন। এন্ড দেন তারপরে হচ্ছে কি এফ নাম্বার, যেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল সিস্টেম, ইসলামিক ফাইন্যান্সিয়াল সিস্টেম। ইসলামিক ফাইন্যান্সিয়াল সিস্টেমের কথা কেন বলছি, কারণ হচ্ছে অনেকেই ইসলামী ব্যাংকে অলরেডি জব করতেছেন। মানে আমার এখানে আছেন, দেখা যায় হয়তো আমার এখানে এই মুহূর্তে 72 পার্টিসিপেন্ট আছেন, এবং 72 পার্টিসিপেন্টের ভিতরে অলমোস্ট দেখা যায় 30-40 জন হচ্ছে ইসলামী ব্যাংক থেকে। এবং ইসলামী ব্যাংক থেকে যারা আছেন তারা কিন্তু এইগুলা নিয়েই ডিল করেন, এবং ইসলামী ব্যাংকিং নিয়ে কাজ করেন। আবার ইসলামী ব্যাংকিং নিয়ে কাজ করেন, আবার যারা কনভেনশনাল ব্যাংকিং এ আছি আমরা, কনভেনশনাল ব্যাংকিং এ যারা আছি আমরাও কিন্তু ব্যাংকিং করতেছি রিলেটেড, বাট আমরা তো মুসলমান। আমরা আমরা এই আকীদা, ঈমান, কোরআন, সুন্নাহ, ইজমা কি আছে এগুলোর সাথে কিন্তু আমরা সবাই পরিচিত। এই পরিচিত টপিক গুলো জাস্ট হচ্ছে কি একটু ফর্মালি আপনার লিখে দিয়ে আসতে পারলে কাজ শেষ। তার মানে বুঝে বুঝে একটু পড়লে, আমার মনে হয় একটা চ্যাপ্টারের জন্য আপনি 2-3টা ঘন্টা বরাদ্দ রাখলে দ্যাটস ইট, মানে এই চ্যাপ্টারের জন্য এই চ্যাপ্টার আপনার শেষ হয়ে যাবে। তাছাড়া আমার ওই যে যারা রেকর্ডেড ক্লাসে, আমার এখানে অনেকে আমার আগের স্টুডেন্ট আছেন, রেকর্ডেড ক্লাসগুলো ওনারা দেখে ওনারা মানে কনফিডেন্ট এসে গেছে যে ওই ক্লাসটা দেখেই উনি জাস্ট চলে যাবেন ওই পরীক্ষার হলে।
কারণ হচ্ছে কনসেপ্টটা ক্লিয়ার থাকলে আপনি আসলে লিখতে পারবেন। এবং লাস্ট জি নাম্বার যেটা, এটা হচ্ছে বলবো যে মানে আপনারা সবাই জানেন বাংলাদেশ ব্যাংকের কাজ কি, সেন্ট্রাল ব্যাংক কি কি কাজ করে। তার মানে খুবই ইজি কাজ, এখানে তো কোনো টার্ম নাই, কোনো কিছুই নাই। তারপরে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, যারা শেয়ার মার্কেটে বিজনেস করেন তারা হচ্ছে কি স্টক মার্কেট নিয়ে বিজনেস করলে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সম্পর্কে উনি এমনিতেই জানেন। তাই একটু জাস্ট রিড দিয়ে গেলেই হবে। তারপরে হচ্ছে আইডিআরএ, ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট রেগুলেটরি অথরিটি, আইডিআরএ কি করে, ইন্স্যুরেন্স গুলোকে যে মেনটেন করে তার রোলটা কি, এগুলো একবারে সিম্পল। মানে হচ্ছে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি হচ্ছে তারা যারা হচ্ছে কি আসলে ওই আপনার এনজিও গুলোকে হচ্ছে কন্ট্রোল করে। তো ব্যাপারগুলো হচ্ছে একবারে ইজি। তার মানে ইজি 5টা চ্যাপ্টার আমি আপনাদেরকে মানে দিয়ে দিলাম। আপনারা এবার আপনাদের মতো করে হচ্ছে কি স্ট্র্যাটেজিটা সাজাবেন। এখন আমি একটু চলে যাব ক্লাসে, তারপরে হচ্ছে আবার আপনাদের কোশ্চেন নিব। ক্লাসটা হচ্ছে কি আমি বলেছিলাম যে মডিউল 1 এবং মডিউল 7 নিয়ে একটু আলোচনা করবো, ইম্পর্টেন্ট টপিক গুলো নিয়ে যেগুলো আসলে পরীক্ষায় আসতে পারে। এর ভিতরে যদি কোনো কোশ্চেন থাকে জাস্ট 1 মিনিটে আপনারা করতে পারেন কেউ একজন। মাঝে মাঝে একটু ভাইয়া রেসপন্স করেন। হ্যাঁ জি শিওর। হ্যালো, আসসালামু আলাইকুম স্বাগত ভাই। জি ভাইয়া। জি আচ্ছা, আমার একটু প্রশ্ন ছিল যে হ্যাঁ মাল্টিপল চয়েস এবং ছোট আকারের যে প্রশ্নগুলো আসতেছে, হ্যাঁ আমরা হ্যাঁ যে এখানে আপনি সাজেশন করে দিয়েছেন যে 5টা চ্যাপ্টার ওগুলো পড়ার জন্য, বাকি হ্যাঁ যে চ্যাপ্টার গুলো আছে এগুলো থেকে তো শর্ট কোয়েশ্চেন বা এই যে মাল্টিপল চয়েস আকারের যে প্রশ্নগুলো এগুলো আসতে পারে। তো আমাদের ওই অবশ্যই থেকে আসতে পারে, প্রিপারেশন না থাকলে ওগুলা কিভাবে আমরা অ্যান্সার করব? অবশ্যই আসতে পারে। আপনার কি আসলে টার্গেট কত মার্কস পাওয়ার, 80 না 90? না, অতটুক না। আচ্ছা, অন্তত 45 পেলেই চলে। হ্যাঁ 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 হ্যাঁ, 45 আপনি এনাফ। আপনি কিন্তু আমার স্ট্র্যাটেজিতে আসলে হচ্ছে কি আমি জাস্ট আমার কাছে আসতেছে, আমার এখানে আসতেছেন আপনি হচ্ছে কি একটা পরামর্শের জন্য কিভাবে কম পড়ে মানে মিনিমাম এফোর্ট দিয়ে ম্যাক্সিমাম আউটপুট পেতে পারেন সেজন্য। বাট আপনি যদি আচ্ছা, পড়ুয়া হয়ে থাকেন তাহলে আমি বলবো যে প্লিজ মানে কুইট, আপনি এখনই কিন্তু আমার ওই জুম ক্লাস থেকে আউট হয়ে যান। আমি কিন্তু ওই যে যারা পড়ুয়া তাদের জন্য মানে আমার কোনো ইনস্ট্রাকশন নাই, কারণ তারা এমনিই পারবে। রাইট বুঝতে রাইট। পারছেন? না ওইটা না, আমি যেটা বলতে চাচ্ছিলাম, ধরেন ফর এক্সাম্পল আমি 4টা পড়লাম, ওখান থেকে যে মাল্টিপল চয়েস গুলো দেখলাম যে যে কতগুলো আপনার মাল্টিপল চয়েস ওই যে ইয়াতে দেয়া আছে, এগুলো দেখলাম যে এখানে আমরা যে চ্যাপ্টার গুলো পড়ছি এই চ্যাপ্টার থেকে কয়েকটা আসছে যে দেখতেছি এগুলো আমি পারতেছি না। হ্যাঁ, দ্যাট মিনস আমি ওইটা আপনার যে ইয়েগুলো পড়ছি ওগুলোর মধ্যে ওইভাবে পাইনি। বুঝতে পারছেন? তো ওই ক্ষেত্রে ওইটা যদি আমার গ্যাপ হয়ে যায় তাহলে আচ্ছা, কিছু এদিকে জিনিস এসেও পায় না। যদি গ্যাপ এটা হয়ে এটা যায়। কিন্তু এটা কিন্তু সাবজেক্টটা দেখেন, সাবজেক্ট হচ্ছে মানিটারি এন্ড ফাইন্যান্সিয়াল সিস্টেম। এখন হুম, যিনি হচ্ছে মানিটারি এন্ড ফাইন্যান্সিয়াল সিস্টেম অর্থাৎ ফাইন্যান্সের প্রফেসর, ওনারা হচ্ছে হুম, কিছু বিষয় নিয়ে ওনার আন্ডারস্ট্যান্ডিংটা ঠিকঠাক মতো থাকবে না। যদি থাকতো right, ওনার পিএইচডি থাকতো। বুঝতে পারছেন? আচ্ছা, তার মানে জি, ওই এই যে ফাইন্যান্সের প্রফেসর যারা আছে সবারও কিন্তু পিএইচডি নাই, প্রফেসর অথবা অ্যাসোসিয়েট প্রফেসর। মানে হুম, তার মানে কিছু বিষয় ওনারা এখনো বুঝে না, এখন ওনারা এটা নিয়ে রিসার্চ করে। তো আপনি যদি আমি ওখানে 10টা কোশ্চেন থাকে, 10টা এমসিকিউ থাকে, আপনি 10টার ভিতরে যদি 7টা 8টা বুঝতে পারেন দ্যাটস এনাফ। মানে হচ্ছে বুঝতে পারছেন আপনার বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা অনেক ভালো। আপনি 10টার ঠিক ভিতরে আছে। কখনো 10টা পারবেন না, কারণ এটা তো কোনো থিওরিটিক্যাল কোনো সাবজেক্ট না। এখানে কিন্তু মানে হচ্ছে কি অনেক বিষয় আছে আন্ডারস্ট্যান্ডিং এর, এখানে নিয়ে অনেক রিসার্চ হয়। এটা নিয়ে হচ্ছে কি যেমন আমি পড়াশোনা করছি ফাইন্যান্স নিয়ে, আমার এই একটা সাবজেক্ট নিয়ে আমি 2 বছর পড়াশোনা করছি। বুঝতে তো পারছেন? ঠিক আছে সৈকত ভাই, ঠিক আছে, আমি আচ্ছা আমি আমি আপনার 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 কথাটা এখন বুঝতে পারছি, এটা আমার কাছে ক্লিয়ার। হ্যাঁ, এটা 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 আমার কাছে ক্লিয়ার, এটা আমার সমস্যা নাই। আমি আরেকটা কোয়েশ্চেন ছিল যে আমার আসলে প্রশ্নের প্যাটার্নটা মানে এই কি ধরেন আগে যেগুলা ছিল ওগুলাতে তো আপনার ব্রড কোয়েশ্চেন আসতো, ধরেন একটার মধ্যে 4টা বা এটা 3টা তো অপশন অলরেডি দিয়ে আলোচনা রাখতো, করছি হ্যাঁ? ভাইয়া, এটা তো অলরেডি আলোচনা করছি ভাইয়া। আচ্ছা, হয়তো আমি আচ্ছা মিস ঠিক করছি আছে, মেবি। তাহলে এটা এটা আপনি একটু মিট করে দেন, আমি জাস্ট একটু কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করি, শেষ করে দিব, কারণ আসলে আগত অনেকেই আছেন একটা ভিডিও ব্যক্তিগত ছিল, কোশ্চেন আমি আনসার না দিই আমি। চ্যাপ্টার গুলা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর কে কে বলছিলেন? এস এম হাফিজ ভাইয়া। অ্যান্সার শিট গুলো কোথায় পাবো, কিভাবে পাবো? কিসের আনসার শিট ভাইয়া? সাজেশনের যেগুলো উল্লেখ করেছেন আর কি, মানে অ্যান্সার শিট গুলো কিভাবে পাবো? যখন আনসার শিট বলতে আসলে কি মিন করতেছেন আমি বুঝতে পারিনি। যে আপনি যে স্ক্রিনে যেগুলো দেখাচ্ছেন যে হোয়াট ইজ মানি, এগুলোর ডেফিনিশন দেয়া আছে। ভাইয়া এগুলোর এটা অ্যান্সার বইয়ে আছে তো? এগুলো হচ্ছে আমার এই নোটটা আমি অলরেডি মানে ফার্স্ট চ্যাপ্টারের যে নোটটা সেটা হচ্ছে কি আমার গ্রুপে আপনারা ফ্রি পেয়ে যাবেন। ওখানে গেলে দেখবেন ইমেজ আকারে দেওয়া আছে, আমি শেয়ার করে দিচ্ছি সবার জন্য।
ঠিক আছে, ওকে পেয়ে যাবেন। আর বাকিটা হচ্ছে কি আসলে আপনি চাইলে আমার কোর্সে এনরোল হতে পারেন। আমি জাস্ট নমিনাল একটা ফিস নিয়ে হচ্ছে কি আমি রেকর্ডেড ক্লাস প্লাস হচ্ছে কি আমার যত নোট আছে শিট আছে সবগুলাই হচ্ছে কি আমার একটা গ্রুপ আছে, ওই গ্রুপে দিয়ে দিয়েছি। যারা জাস্ট নমিনাল একটা ফিস দিয়ে এনরোল হয় ওই গ্রুপে অ্যাড করে দিই। গ্রুপে আমার সবগুলো রেকর্ডেড ক্লাস আছে, 5টা রেকর্ডেড ক্লাস প্লাস হচ্ছে হ্যান্ড নোট সবগুলাই আছে। থ্যাংক ইউ। তাহলে হ্যাঁ, ওয়েলকাম। তাহলে আচ্ছা আমি একটু ক্লাসে চলে যাই, আপনাদেরকে জাস্ট একটু ব্রিফিং দিই যে আসলে পড়ার সিস্টেমটা প্লাস হচ্ছে কি একটু পারলে আমি দুইটা যে চ্যাপ্টার আছে মডিউল আছে এগুলো একটু শেষ করে দিই। প্রথমে হচ্ছে কি যে মডিউল হচ্ছে মানি অ্যান্ড মনিটারি সিস্টেম নিয়ে। এখানে হচ্ছে কি আমি হোয়াট ইজ মানি নিয়ে আলোচনা করবো না। মানি মিনস হচ্ছে মিডিয়াম অফ এক্সচেঞ্জ শুধু। আচ্ছা আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, এখন আপনারা আসলে সবাই মিট করে রাখেন, একটু আমি শেষ করলে আপনাদেরকে আবার কোশ্চেন করার সুযোগ দিব। আপনারা যখন শিখবেন তখন হচ্ছে কি আপনাদের পুরো ডিফিনেশন মুখস্থ করতে গেলে আসলে মনে থাকবে না, ব্রেনে প্রেশার পড়বে। সে কারণে কি পয়েন্ট মনে রাখবেন। যেমন দেখেন হোয়াট ইজ মানি হচ্ছে আপনি কি পয়েন্ট মনে রাখবেন। এখানে কি পয়েন্ট হচ্ছে মিডিয়াম অফ এক্সচেঞ্জ। তারপর হচ্ছে আপনারা সবাই মিট করে দেন দয়া করে, না হলে কিন্তু সবাই বিরোধ করবেন। আপনার ওখানে মিউট সিস্টেম থাকলে সবাইকে একটু মিউট করে দেন, এখানে কিছুক্ষণ পর পর কেউ একজন অন করে রাখবে। আচ্ছা আমি মিউট অল দিয়ে দিলাম। এরপরে আসেন, তাহলে আসি হোয়াট ইজ মানি। এখন মানি যখন আপনি শিখবেন তখন মানি শেখার সময় এটা শুধু মানির ক্ষেত্রেই না, আপনি অন্যান্য ক্ষেত্রেও আপনি কি করবেন, কি পয়েন্ট গুলো মাথায় রাখবেন। যে মানি হোয়াট ইজ মানি হচ্ছে কি মনে রাখবেন যে মিডিয়াম অফ এক্সচেঞ্জ। মানি হচ্ছে মিডিয়াম অফ এক্সচেঞ্জ। এটা কিসের মিডিয়াম অফ এক্সচেঞ্জ? গুডস এন্ড সার্ভিসের যে পেমেন্টটা আছে সেটা করার জন্য হচ্ছে। ভাইয়া খুব নয়েজ আসতেছে, ওনাকে একটু আচ্ছা আমি মিউট করলে তারপর আবার আপনারা আনমিউট করে ফেলতেছেন। আচ্ছা অনলাইনে ক্লাস করার কিন্তু কিছু কার্টেজি আছে। আপনি কিন্তু আপনার মিউট অপশন আনমিউট অপশনটা সবসময় খেয়াল রাখতে হবে, কারণ আপনার একজনের জন্য সবাই কিন্তু আসলে ক্লাসটা থেকে মানে ক্লাসটা করার জন্য বোরিং ফিল করবে। যেমন এই যে আমি মিউট করছি সুজয় গাঙ্গুলি ভাইয়া, আমি আপনাকে কয়েকবার মিউট করছি কিন্তু আপনি আবার আনমিউট করে দিচ্ছেন। আচ্ছা এবার আমি সবাইকে মিউট করে দিয়েছি। আচ্ছা আমরা ক্লাসটা যাই। এখন আপনি হচ্ছে কি পয়েন্ট গুলো মাথায় রাখবেন। কি পয়েন্ট গুলো হচ্ছে কি মানে হচ্ছে মিডিয়াম অফ এক্সচেঞ্জ। তারপর হচ্ছে এই মিডিয়াম অফ এক্সচেঞ্জ কিসের জন্য? আর মিডিয়াম অফ এক্সচেঞ্জ হচ্ছে কি আপনি ওয়েদার গুডস কিনেন অথবা সার্ভিস আপনি নিয়ে থাকেন, এই গুডস এন্ড সার্ভিস নেওয়ার জন্য হচ্ছে কি আপনি আপনার কিছু দরকার মানে এক্সচেঞ্জ করার জন্য, সেই এক্সচেঞ্জটা হচ্ছে কি দিয়ে করেন, সেটা হচ্ছে মানি দিয়ে। তার মানে আপনি মাথায় রাখবেন হচ্ছে কি পয়েন্ট গুলো মিডিয়াম অফ এক্সচেঞ্জ হিসেবে মানি কাউন্ট করা হবে, এবং এটা কিসের জন্য হচ্ছে গুডস এন্ড সার্ভিসটা নেওয়ার জন্য। এবং সাথে সাথে একটা জিনিস মাথায় রাখবেন যে এই মানিটা শুধুমাত্র গুডস এন্ড সার্ভিস এক্সচেঞ্জ করতেছেন সেটা না, লোনের জন্য হচ্ছে কি একটা অন্যতম কাজ হচ্ছে মানির, যেটা হচ্ছে লোন রিপেমেন্ট করার জন্য দরকার হয়। আমার ডিফিনেশনটা হয়ে গেল। এই তিনটা কি পয়েন্ট মনে রাখলে আপনি আপনার মতো করে ডিফিনেশনটা লিখে দিতে পারবেন যে মানি ইজ আ মিডিয়াম অফ এক্সচেঞ্জ দ্যাট ইজ অ্যাকসেপ্টেবল বাই পিপল ফর দ্য পেমেন্ট অফ গুডস এন্ড সার্ভিস অ্যাজ ওয়েল অ্যাজ রিপেমেন্ট অফ লোনস। বাকিটুকু হচ্ছে কি একটা এক্সাম্পল দিয়ে দিবেন। একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যদি পরীক্ষায় যত এক্সাম্পল দিবেন তত হচ্ছে কি আপনার মার্কিং বাড়বে। মানে এক্সাম্পল দেওয়া মানে হচ্ছে কি আপনার আন্ডারস্ট্যান্ডিংটা ভালো, আপনি বুঝতে পারছেন যে আপনার এই যে এই টপিকসটা এক্সামিনার বুঝতে পারবে, এই টপিকসটা আপনি বুঝতে পারছেন। তাই এখানে এভাবে করে এভাবে আপনি একটা এক্সাম্পল দিয়ে দিবেন। এক্সাম্পল দিয়ে দিলে হচ্ছে কি আপনার বুঝে গেল এক্সাম্পল মানের একটা এক্সাম্পল দিয়ে গেলেন। মানে হচ্ছে কি যেমন বাংলাদেশি টাকা ওয়ার্ডটা মানি, ইউএসডি, রুপি, এগুলো হচ্ছে মানি। এখন ফাংশনস অফ মানি এটা একটু আলোচনা করি। মানি ইজ এ মিডিয়াম অফ এক্সচেঞ্জ, এটা নিয়ে কিছু বলবো না। মানি অ্যাজ আ ইউনিট অফ অ্যাকাউন্ট, দেখেন এই কোশ্চেন গুলো থেকে হচ্ছে অনেক রকমের কোশ্চেন আসতে পারে, ট্রু ফলস আসতে পারে, এমসিকিউ আসতে পারে, অথবা আসতে পারে এক্সপ্লেন দ্য ফাংশনস অফ মানি অ্যাজ আ ইউনিট অফ অ্যাকাউন্ট। দেখেন শর্ট একটা কোশ্চেন হইতে পারে। তারপরে হইতে পারে হচ্ছে কি এখানে যে স্ট্যান্ডার্ড অফ ডেফার্ড পেমেন্ট, এটা শর্ট কোশ্চেন আকারে শুধু এটাই আসতে পারে। মানি অ্যাজ আ স্টোর অফ ভ্যালু, শর্ট কোশ্চেন আকারে এটা আসতে পারে। তো মানে আপনি যখন শুধু পরীক্ষা আপনি ফাংশনস অফ মানিটা ভালোভাবে পড়ে যান, তার মানে দেখেন এই চারটার ভাবে আলাদা আলাদা কোশ্চেন হইতে পারে। আবার অনলি ফাংশনস অফ মানিও আসতে পারে, যে হোয়াট আর দ্য ফাংশনস অফ মানি এক্সপ্লেইন। এখন আসেন মিডিয়াম অফ এক্সচেঞ্জ, আমি অলরেডি বলছি এটা নিয়ে কিছু বলবো না, জাস্ট মানি অ্যাজ আ ইউনিট অফ অ্যাকাউন্ট নিয়ে একটু কথা বলি। মানি অ্যাজ আ ইউনিট অফ অ্যাকাউন্ট হচ্ছে কি অনেকে এটা নিয়ে দেখছি লেখাজোখা দিচ্ছে যে এই জিনিসটা বুঝতেছে না। এই জিনিসটা হচ্ছে কি ইউনিট অফ অ্যাকাউন্ট হচ্ছে কি আপনি জাস্ট একটা কথা মনে রাখবেন, সেটা হচ্ছে মেজারমেন্ট। মানে মানিটা হচ্ছে কি ইউনিট অফ অ্যাকাউন্ট কখন হবে, যখন হচ্ছে মানিটা মেজার করে। ইউনিট অফ অ্যাকাউন্ট মানে হচ্ছে মেজারমেন্ট। আপনি একটা প্রোডাক্ট, ফর এক্সাম্পল একটা প্রোডাক্ট কিনবেন,
এখন আপনি একটা প্রোডাক্ট যখন কিনবেন, ফর এক্সাম্পল আপনি 1 কেজি চাল কিনবেন। এখন 1 কেজি চাল কিনতে যখন যাবেন, 1 কেজি চালের দাম 100 টাকা। তার মানে এই যে 100 টাকা আমি বললাম, এই টাকাটা হচ্ছে কি মেজারমেন্ট, মানে মানিটা হচ্ছে মেজার করতেছে 100 টাকা। কিসের মেজার করতেছে? ওই যে আপনার যে কমোডিটিটা পারচেস করতেছেন, যে চালটা পারচেস করতেছেন, ওই চালটার যে মেজার পরিমাপ, ওই পরিমাপটা হচ্ছে কি আপনি নিয়ে আসতেছেন টাকা, এটার দাম 100 টাকা। আবার আপনি যখন একটা আটা কিনতে যাচ্ছেন, তার আটার দাম তো 100 টাকা হচ্ছে না, আটার দাম হয়ে যাচ্ছে হয়তো 60 টাকা, 65 টাকা। তার মানে দেখেন, ইট ডিপেন্ডস, মানে অন দ্য বেসিস অফ প্রোডাক্ট অর কমোডিটিস মেজারমেন্ট অফ মানি মানে এখানে চেঞ্জ হচ্ছে। তার মানে হচ্ছে মানি অ্যাজ আ ইউনিট অফ অ্যাকাউন্ট মানে হচ্ছে একটা কথা মনে রাখবেন, মেজারমেন্ট অফ ভ্যালু। যে জিনিসটা আছে, যে প্রোডাক্টটা আছে, যে সার্ভিসটা আছে, অথবা যেটাই আপনি আপনার যে লোনটা নিচ্ছেন অথবা যেটা করছেন, তার যে ভ্যালু আছে সেটাকে মেজার করা হচ্ছে কি মানি অ্যাজ আ ইউনিট অফ অ্যাকাউন্ট। আশা করি এটা বুঝতে পারছেন। তারপর হচ্ছে একটু শর্ট করে বলা যায়, সেটা হচ্ছে মানি অ্যাজ স্ট্যান্ডার্ড অফ ডেফার্ড পেমেন্ট। আপনি ডেফার্ড পেমেন্টের এই জায়গায় আপনি মনে রাখবেন যে হচ্ছে ফিউচার পেমেন্ট। জাস্ট একটা কথা মনে রাখবেন হচ্ছে ফিউচার পেমেন্ট। আপনি সার্ভিসটা প্রোডাক্টটা এখন নেবেন, কিন্তু এখন আপনি টাকা পেমেন্টটা হচ্ছে কি এখন না দিয়ে আপনি ফিউচারে পেমেন্টটা দিবেন। এখন এটা শুধুমাত্র হচ্ছে কি মানি দ্বারা পসিবল, অন্য কিছু দ্বারা পসিবল না। ফর এক্সাম্পল, আপনি 1 কেজি চাল দিয়ে 1 কেজি ডাল নিলেন, ওকে ডান, এটা হচ্ছে এটাকে বলা হয় বার্টার সিস্টেম। এখন এই জিনিসটা কিন্তু আপনি আজকে দিয়ে 1 মাস পরে কিন্তু পারবেন না, কারণ হচ্ছে কি আপনি ওই যে তাকে আবার চালটাই ফেরত দিতে হবে, কারণ চালের পরিবর্তে আপনি ডাল নিচ্ছেন। এখন ডাল তো 1 মাস পরে আপনার যে এখন স্টোর করছেন বা কিছু করছেন, সেটা তো হচ্ছে কি আপনি আসলে ওই মেজার করতে পারবেন না, কারণ 1 মাস পরে হয়তো ডালটা নষ্ট হয়ে যেতে পারে, কিছু একটা হতে পারে, আহ যেটাই হোক হতে পারে। কিন্তু মানে ওইটা হচ্ছে কি ডেফার্ড পেমেন্ট হিসেবে আপনি ইউজ করতে পারবেন না। বাট মানে হচ্ছে এমন একটা মানে হচ্ছে এমন একটা জিনিস, সেটা হচ্ছে কি আপনি ডেফার্ড পেমেন্ট হিসেবে ইউজ করতে পারবেন। মানে আপনি হচ্ছে কি এখন হচ্ছে আপনার সাথে কন্ট্রাক্ট হবে, আপনি এই কন্ট্রাক্টটা এই সার্ভিসটা এখন নিছেন অথবা এই প্রোডাক্টটা এখন নিছেন, আপনি চাইলে 1 মাস পরে আবার এটা রিপেমেন্ট করতে পারেন। এই রিপেমেন্টটা কিভাবে করবেন? আপনি মানে শুধুমাত্র মানি দিয়ে করতে পারেন। ফর এক্সাম্পল, আপনি মতিন মিয়া একজন মুদি মুদি ব্যবসায়ী আপনার বাসার নিচে হচ্ছে কাজ করে। এখন এই যে মতিন মিয়া বাসার নিচে কাজ করে, বাসার নিচে মুদি দোকান করে, আপনি ওকে কি করলেন? আপনার সুবিধার্থে বললেন যে মতিন ভাই, আপনাকে আমি প্রত্যেকদিন টাকা দিতে পারবো না ভাই, আপনার কাছ থেকে আমি বাজার সদাই নিয়ে যাব, মাস শেষে টাকা দিব। এই যে মাস শেষে টাকা দিবেন, দেখেন এটাই হচ্ছে ডেফার্ড পেমেন্ট। মানে একটা কন্ট্রাক্ট হলো ওর সাথে, ওই কন্ট্রাক্টটা কি সে আপনাকে প্রোডাক্ট দিবে, বিনিময়ে আপনি কি করবেন? মাস শেষে তাকে টাকা দিবেন। দিস ইজ কল্ড ডেফার্ড পেমেন্ট। মানি ফাংশনস, মানে এই ফাংশনটা কাজ করে ডেফার্ড পেমেন্ট হিসেবে, তার মানে ফিউচার পেমেন্ট হিসেবে। তারপর এটা হচ্ছে কি স্টোর অফ ভ্যালু। স্টোর অফ ভ্যালু কোনটা? মানে দেখেন এখান থেকে অনেক ট্রু ফলস আসতে পারে, আপনি জাস্ট কনসেপ্টটা মাথায় নিয়ে যাবেন। স্টোর অফ ভ্যালু হচ্ছে কি স্টোরটা মাথায় রাখবেন। স্টোরে কি করি? স্টোরে হচ্ছে কি আমরা কোনো কিছু রাখি, সংরক্ষণ করি। আচ্ছা, এখন কোনো কিছু যখন সংরক্ষণ করবেন ভালো কথা, যেমন আপনি কোনো একটা স্টোরে অথবা আপনার আলমিরাতে আলমিরাতে আপনি কি কাপড় চোপড় রাখেন, ওকে ডান। এখন এই আলমিরাতে কাপড় চোপড় যেভাবে রাখতেছেন, মানিটাকেও কিন্তু এভাবে রাখা যায়, অন্য কিছু কিন্তু এভাবে রাখা যায় না। আপনি এই আলমিরাতে যদি চাল ডাল জন্য কোনো কমোডিটি যদি এখানে রেখে দেন, তাহলে সেটা কিন্তু পেরিশেবল, পচে যাবে। কিন্তু মানি হচ্ছে এমন একটা প্রোডাক্ট, আপনি এটাকে সেভ করতে পারবেন, আর্ন করে সেভ করতে পারেন, সেভ করে তারপরে হচ্ছে কি পরবর্তীতে খরচ করতে পারবেন। তার মানে এখন আপনি স্টোর করেন, আপনি স্টোর করার পরে আপনি যে কোনো সময় হচ্ছে কি এই জিনিসটা হচ্ছে কি আবার এখান থেকে নিয়ে আবার আপনি হচ্ছে কি এটা স্পেন্ড করতে পারবেন, এটাকে হচ্ছে কি আবার আপনি আবার কনভার্ট করতে পারবেন যে কোনো প্রোডাক্টে। তো তাহলে হচ্ছে কি এটাকে বলা হচ্ছে স্টোর অফ ভ্যালু। মানে হচ্ছে আপনি এই যে মানিটা আছে এটাকে আপনি জমাইতে পারেন, স্টোর করতে পারেন, স্টোর করে দেন পরবর্তীতে আবার এটাকে আপনি এটা দিয়ে স্পেন্ড করতে পারেন, অথবা এটাকে আবার কমোডিটিতে আপনি কনভার্ট করতে পারেন। এটাকে বলা হবে মানি অ্যাজ স্টোর অফ ভ্যালু। আমি এখানে একটা এক্সাম্পল দিয়েছি, দেখেন, holding money in savings account or investing in stock allow earn interest or potentially appreciate the value of providing or stock। আচ্ছা, এটা নয় এত কথা না পড়ি, মোট কথা হচ্ছে যেখানে এক্সাম্পলটা দিয়েছি সেটা হচ্ছে কি আপনি মানিটাকে স্টোর করতে পারেন। স্টোর করতে পারেন কিভাবে? একটা সেভিংস অ্যাকাউন্ট আপনি রেখে দিতে পারেন, অথবা কিছু স্টক কিনতে পারেন, কমন স্টক, মানে হচ্ছে কি শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারেন। ইনভেস্ট করার মধ্যে আপনার যে মানিটা আছে সেটাকে অ্যাপ্রিশিয়েট করতে পারেন। অ্যাপ্রিশিয়েট মানে বৃদ্ধি হতে পারে। তার মানে এটাকে আপনি স্টোর করতে পারেন, অথবা আপনি যদি আপনার বাসায় টাকাটাকে জমাই রাখেন, সেটাও স্টোর। তার মানে আপনার বাসার আপনি জমায় রাখলেন, স্টোর হয়ে গেল, এখন যে কোনো সময় আপনার যখন দরকার হবে তখন আপনি খরচ করতে পারবেন। এটাকে বলা হবে মানি এজ স্টোর অফ ভ্যালু। আচ্ছা, লাস্ট হচ্ছে কি তার মানে এর চারটা হচ্ছে ফাংশনস অফ, মানে এই চারটা পয়েন্ট যদি আপনি কি পয়েন্ট ভালোভাবে মনে রাখেন, আমার মনে হয় এখান থেকে 10 মার্কসের আপনি আনসার করতে পারবেন। কারণ এখান থেকে যদি ট্রু ফলস আসে এখান থেকে অবশ্যই আসবে, এমসিকিউ আসলে এখান থেকে অবশ্যই থাকবে, এবং শর্ট কোশ্চেন বড় কোশ্চেন তো থাকতেই পারে। তারপরে আসেন শর্ট করে একটু বলে যাই কাইন্ডস অফ মানি। কাইন্ডস অফ মানিটা একবার শর্ট করে বলে যাবো। এখান থেকে কাইন্ডস অফ মানি এমসিকিউ ট্রু ফলস আসতে পারে এবং শর্ট কোশ্চেন আসতে পারে। প্রথমটা হচ্ছে ফিয়াট মানি। ফিয়াট মানি কোনটা? ফিয়াট মানি হচ্ছে কি আপনার, আপনি মনে রাখবেন যে ফিয়াট মানির এক্সাম্পলটা হচ্ছে কি বাংলাদেশি টাকা, ইউএস ডলার, ইন্ডিয়ান রুপি। এই ফিয়াট মানি হচ্ছে ব্যাক বাই গভর্নমেন্ট।
মানে হচ্ছে কি এটা হচ্ছে কি টোটালি ব্যাক বাই গভর্নমেন্ট, মানে হচ্ছে আপনার কারেন্সি গুলা টাকা। এখন এটা হচ্ছে কি দেখেন, এই যে টাকাটা হচ্ছে কি কে ইস্যু করে? বাংলাদেশ ব্যাংক ইস্যু করে। কি অর্ডার ইস্যু করে? গভর্নমেন্ট অর্ডারে, যেখানে এই টাকাটা হচ্ছে কি গভর্নমেন্ট কর্তৃক, মানে একটা দেশে হচ্ছে প্রচলিত এই টাকা। আমাদের এখানে টাকা ইউএসএ ইউএসডি, ইন্ডিয়াতে ইন্ডিয়ান রুপি, তারপরে পাকিস্তানি, এইভাবে করে হচ্ছে কি চায়নাতে ইয়েন, এইভাবে করে হচ্ছে কি যে দেশে টাকা হোক ওই সেন্ট্রাল ব্যাংক এটা পাবলিশ করে, এবং এটা হচ্ছে ব্যাক বাই গভর্নমেন্ট হচ্ছে কি এটার পুরো এন্টায়ারলি হচ্ছে আপনার সাপোর্ট দিয়ে তারপরে হচ্ছে কি এটা আসলে পাবলিশ করা হয় বা সার্কুলেট করা হয়। এই যে এই মুদ্রাগুলোকে বলা হবে হচ্ছে ফিয়াট মানি। ফিয়াট মানি হচ্ছে কারেন্সি অথবা কয়েন্স, এই দুইটাই হতে পারে। তারপর হচ্ছে দেখেন কমোডিটি মানি। কমোডিটি কিন্তু নামের ভিতরে আছে। কমোডিটি মানে হচ্ছে কি ওই যে আপনার মানে আপনার যে জিনিসগুলো হচ্ছে কি প্রোডাক্ট, মানে হচ্ছে ধরেন সিলভার, গোল্ড, জেমস্টোন, তারপর হচ্ছে এন্ড ইভেন ক্যান্ডি ক্যান বি আ কমোডিটি মানি। অর্থাৎ বার্টার সিস্টেমের কথা তো আপনারা জানেনই, পণ্য বিনিময়। যখন পণ্য বিনিময় হতো তখন কিন্তু ওই যে তো মানে আপনার মানে ফিয়াট মানিটা আবিষ্কারের পূর্বে তখন তো কমোডিটি মানি ছিল। চালের বিনিময়ে ডাল, ডালের বিনিময়ে হচ্ছে কি আটা, ময়দা। এরপরে হচ্ছে কি আপনার দেখা গেল যে আপনার একটা জামা কিনবেন, জামার পরিবর্তে হয়তো তাকে কি করলেন আপনি 10 কেজি চাল দিয়ে আসলেন, অথবা 10 কেজি চাল দিয়ে 2 কেজি মাংস নিয়ে আসলেন। তো এগুলো হচ্ছে কমোডিটি মানি। তার মানে কমোডিটি মানি ক্যান বি এনিথিং লাইক গোল্ড, সিলভার, জেমস্টোন, ক্যান্ডি, রাইস, ওয়েট, যেটাই বলেন এই কমোডিটির ভিতরে পড়বে, এগুলো হচ্ছে কি আপনার হচ্ছে কমোডিটি মানি। আচ্ছা, ওকে। এরপরে আসেন ফিডুশিয়ারি মানি। ফিডুশিয়ারি মানিটা আমরা একটু দেখি, এটা একটু বোঝার বিষয় আছে। এটা কোনটা? এই ফিডুশিয়ারি মানিটা হচ্ছে কি দেখেন, এটা কিন্তু ফিয়াট মানিও না, মানে হচ্ছে কি কোনো সার্কুলেশনও হয় নাই, গভর্নমেন্ট ব্যাকডও নাই, আবার কোনো কমোডিটিও না। তার মানে এটা কি তাহলে? এই ফিডুশিয়ারি মানিটা হচ্ছে কি আসলে আমরা যে ব্যাংকাররা চেক ইস্যু করি, ড্রাফট ইস্যু করি, পেমেন্ট অর্ডার ইস্যু করি, এগুলো কি বলা হবে ফিডুশিয়ারি মানি। এটার মানে হচ্ছে কি এটা হচ্ছে কি ট্রাস্টের উপর বেস্ট করে একটা মানি হচ্ছে মানিটারি ভ্যালু জন্মায়। তার মানে দেখেন এখানে একটা কথা আছে যে বেস্ট অন ট্রাস্ট রাদার দেন ইন্ট্রিনসিক ভ্যালু। ইন্ট্রিনসিক ভ্যালু মানে হচ্ছে কি দেখেন একটা পে অর্ডারে আপনি কি করলেন, একটা কাস্টমারকে আপনি 50 লাখ টাকা হচ্ছে কি দিয়ে দিলেন একটা পে অর্ডারে। তার মানে এই একটা পে অর্ডারের প্রাইস কত টাকা হতে পারে? এটা ছাপানো মূল্য সর্বোচ্চ 5 টাকা, 6 টাকা বা 60 টাকা। কিন্তু এই পে অর্ডারটা আসলে ভ্যালু বহন করতেছে কত টাকা? 50 লাখ টাকা। দেখেন এই 50 লাখ টাকা আপনি পে অর্ডার করে একটা কাস্টমারকে দিয়ে দিয়েছেন, কিন্তু কাস্টমার একটা কোশ্চেনও না করে সে সুন্দর করে একটা কাগজে পাতা নিয়ে গেল 50 লাখ টাকা হিসাবে। তার মানে এটা হচ্ছে কি বেসিক্যালি মানে নির্ভর করতেছে কিসের উপরে? টোটালি নির্ভর করতেছে হচ্ছে কি ট্রাস্টের উপরে। এই ট্রাস্টের উপরে যে যে হচ্ছে কি মানিগুলা ডিপেন্ড করে, মানিগুলা হচ্ছে মানে প্রচলন আছে, সেগুলোকে বলা হবে ফিডুশিয়ারি মানি। এবং এটা হচ্ছে কি আসলে ট্রাস্টের উপর অনেক কিছু নির্ভর করে, কারণ এটার ইন্ট্রিনসিক ভ্যালুটা হচ্ছে নগণ্য, খুবই সামান্য। কারণ একটা পে অর্ডারের পাতার মূল্য হতো 5-7 টাকা, বাট এটা হচ্ছে 5-7 কোটি টাকা হচ্ছে এটার ভ্যালু বহন করে। এবং টোটালি হচ্ছে কি এটা ডিপেন্ড করে কিসের উপর? ট্রাস্টের উপরে। কারণ ট্রাস্ট করছে কাকে? ওই একটা কমার্শিয়াল ব্যাংকে ট্রাস্ট করছে। ওই ব্যাংক কি করছে? ওই পে অর্ডারটা চেকটা ডিমান্ড ড্রাফটটা ইস্যু করছে এবং এটাকে বিলিভ করে সে টাকার মতো করে, অর্থাৎ ফিয়াট কারেন্সির মতো করে তাকে কিন্তু নিয়ে যাচ্ছে। এবং এটা মনে রাখবেন যে ডিফারেন্স যদি পরীক্ষা আসে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফিয়াট মানি এন্ড ফিডুশিয়ারি মানি। তার মানে দেখেন এখানে ফান্ডামেন্টাল যে ডিফারেন্স আছে সেটা হচ্ছে কি আপনার ফিয়াট মানি হচ্ছে ব্যাক বাই গভর্নমেন্ট, অন দি আদার হ্যান্ড ফিডুশিয়ারি মানি কিন্তু আপনার নট ব্যাক বাই গভর্নমেন্ট। এটা হচ্ছে কি টোটালি বেসড অন ট্রাস্ট রাদার দেন ইন্ট্রিনসিক ভ্যালু। এটা কিন্তু কোনো ইন্ট্রিনসিক কোনো ভ্যালু নেই, ট্রাস্টের উপর ডিপেন্ড করতেছে। এক্সাম্পল হলে এক্সাম্পল দিয়ে দিবেন যে এটা হচ্ছে কি এক্সাম্পল আছে, সেটা হচ্ছে কি চেক, ডিমান্ড ড্রাফট, পে অর্ডার, এইগুলা। আচ্ছা, এই কমার্শিয়াল ব্যাংক মানি নিয়ে পরে একটু আলোচনা করবো। কমার্শিয়াল ব্যাংক মানি গুলো হচ্ছে কি আপনার যেমন এই যে এখানে হচ্ছে কি আপনার ফিয়াট মানি হচ্ছে কে আসলে সার্কুলেট করে? কেউ একজন যদি বলেন, আমি আনমিউট করে দিই আপনাদেরকে। আপনারা কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? কেউ একজন যদি বলেন। আফরিন আপু, আপনাকে আমি আনমিউট করেছি, শুনতে পারছেন? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ আমি আনমিউট করছি। শুনতে পাচ্ছি। হ্যাঁ আমি আনমিউট করছি, সবাই কিন্তু আবার ওই যে মিউট করে দিয়েন কাইন্ডলি। এখন বলেন, যদি পরীক্ষায় আসে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফিয়াট মানি এন্ড ফিডুশিয়ারি মানি, তার মানে এখানে ফান্ডামেন্টাল ডিফারেন্সটা কি হবে?
সেন্ট্রাল ব্যাংক ফিয়াট মানি ইস্যু করে। আচ্ছা, দারুন। তার মানে দেখেন সেন্ট্রাল ব্যাংক হচ্ছে ফিয়াট মানি ইস্যু করে, অন দি আদার হ্যান্ড আপনার ফিডুশিয়ারি মানি কে ইস্যু করে? কমার্শিয়াল ব্যাংক। এক্স্যাক্টলি। তার মানে দেখেন এখন এখানে কিন্তু ট্রু ফলস আসলে কিন্তু আপনি পাচ্ছেন, তারপরে এমসিকিউ আসলে আপনি পাচ্ছেন। মানে ব্যাপারগুলো কিন্তু হচ্ছে কি জাস্ট একটু রিয়েলাইজেশন আর আন্ডারস্ট্যান্ডিং এর বিষয়। আচ্ছা, তাহলে এটা থেকে আমরা চলে গেলাম কমার্শিয়াল ব্যাংক মানির কথা যদি আসি। কমার্শিয়াল ব্যাংক মানিগুলো হচ্ছে কি, এটা হচ্ছে আসলে কমার্শিয়াল ব্যাংক মানে যে মানিটা ক্রিয়েট হয় বা যে মানিটা আছে অ্যাভেলেবল সেটা আসলে বেসড অন ফিয়াট মানি। কিন্তু এখানে কথা আছে, এখানে কথা কোনটা, কমার্শিয়াল মানি হচ্ছে কি কমার্শিয়াল ব্যাংকগুলো ক্রিয়েট করে। এখন যদি আপনার এই আইডি কনসেপ্টটা না থাকে কিভাবে কমার্শিয়াল ব্যাংক মানে হচ্ছে মানি ক্রিয়েট করে, এটা হইতে পারে যদি পরীক্ষা আসে যে কমার্শিয়াল ব্যাংক ক্যান ক্রিয়েট মানি, ট্রু অর ফলস? আনসার কি হবে? ট্রু। ট্রু। ট্রু হবে। ট্রু। তার মানে দেখেন আপনার কাছে নিশ্চিত কনসেপ্টটা আছে, কারণ কমার্শিয়াল মানিগুলো আপনার কমার্শিয়াল ব্যাংকগুলো হচ্ছে মানি ক্রিয়েট করতে পারে কিভাবে, ওই যে লোন ক্রিয়েটের মাধ্যমে। ওরা হচ্ছে ফিয়াট কারেন্সি ইস্যু করতে পারে না, কিন্তু লোন ক্রিয়েটের মাধ্যমে হচ্ছে কি ওরা আসলে মাল্টিপল ডিপোজিট ক্রিয়েট করে। এটা কি হবে জাস্ট পরে আমরা আসতেছি, এটা নিয়ে একটা ম্যাথও থাকতে পারে, এটা নিয়ে আলোচনা করবো। জাস্ট এই জিনিসটা হচ্ছে কমার্শিয়াল মানি। এই যে আপনি চেক দিচ্ছেন, তারপরে ডেবিট কার্ড দিচ্ছেন, ক্রেডিট কার্ড দিচ্ছেন, ইএফটি আরটিজিএস করতেছেন, এই সবগুলো কিন্তু এই কমার্শিয়াল ব্যাংক মানির ভিতরে পড়বে। কিন্তু বেসিক্যালি হচ্ছে কি লোনের মাধ্যমে হচ্ছে কমার্শিয়াল ব্যাংক গুলো মানি ক্রিয়েট করে। কারণ হচ্ছে এটা নিয়ে আসলে একটু পরে আসি, তারপরে বলতেছি। তারপর ডিমান্ড ফর মানি, এটা নিয়ে আলোচনা করবো না। এখানে একটা একটা নিয়ে আলোচনা করি জাস্ট, যেটা হচ্ছে কি ট্রানজাকশন রিলেটেড রিজন। তো বুঝতে পারতেছেন ট্রানজাকশন করতে গেলে হচ্ছে কি মানি দরকার হবে। এখন প্রিকশনারিটা হচ্ছে কি আপনি ফর এক্সাম্পল আপনার হচ্ছে কি ভবিষ্যতের জন্য ওই যে বললাম টাকাটা জমায় রাখলাম। কেন জমায় রাখতেছেন আপনি? একটা সময় হচ্ছে কি আপনি একটা গাড়ি কিনবেন, অথবা হচ্ছে কি হসপিটালাইজেশনে যাওয়ার দরকার হবে, অথবা বাচ্চার পড়াশোনার জন্য আপনি কিছু টাকা জমাবেন। এটা হচ্ছে কি বলা হবে প্রিকশনারি রিজন। এই কারণে হচ্ছে টাকাগুলো হচ্ছে দরকার। এই জিনিসটা জাস্ট 3 নাম্বারটা একটু বোঝেন, স্পেকুলেটিভ রিজন। স্পেকুলেটিভ রিজন কোনটা? এই স্পেকুলেটিভ রিজনটা হচ্ছে কি আপনি যে আপনি কি করবেন, ওই টাকা আপনি অনুমান করতেছেন, টাকা বেসিক্যালি টাকা কিন্তু অ্যাপ্রিসিয়েট হয় না, ডিপ্রিসিয়েট হয়, মানে টাকাটা হচ্ছে ইনফ্লেশনের কারণে কমে যায়। আহ, কিন্তু এই 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 ডিমান্ডটা হচ্ছে কি আপনি ধারণা করতেছেন যে টাকার দাম ভবিষ্যতে বেড়ে যাবে। আমি টাকা ইউজ না করি, এখানে মানি ইউজ করি, যে আপনার যে কারেন্সি আছে, কারেন্সির কথাই বলি, যে কারেন্সি আছে আপনি বিলিভ করতেছেন অথবা আপনি ধারণা করতেছেন যে এটা ভবিষ্যতে ইনক্রিজ করতে পারে এটার ভ্যালু। তো সে কারণে আপনি এটাকে কি করলেন, স্টোর করলেন। স্টোর করে হচ্ছে কি রেখে দিলেন, 1 বছর পরে দেখা গেল এটার দাম বেড়ে গেল। এই এই আশায়, এই কারণে যে টাকাটা আপনি স্টোর করতেছেন, রাখতেছেন, এটা হচ্ছে মানে আছে মানির ডিমান্ড। ফর এক্সাম্পল একটা এক্সাম্পল দিই, যেমন হচ্ছে কি আপনার ইউএস ডলারের কথাই বলি। 5-6 মাস আগে কি হলো, এক ইউএস ডলার সমান ছিল কত, 85, অথবা মানে অ্যারাউন্ড 82-85 এর ভিতরে ছিল। হঠাৎ করে কি হলো, ইউএস ডলারের দাম বেড়ে গেল। এখন দেখেন যারা চালাক তারা কিন্তু ইউএস ডলার আগে থেকে বা যারা জানে বা ইকোনমি সম্পর্কে ভালো খোঁজ খবর রাখে, তারা কিন্তু ঠিকই এই আপনার কি করলো, কারেন্সি অর্থাৎ ডলারটা কিন্তু প্রিজার্ভ করছে, আগে থেকে রেখে দিছে। পরবর্তীতে যখন ডলারের দাম বেড়ে গেল তারা কিন্তু এটা সেল করে দিছে, সেল করে কিন্তু কনভার্ট করে ফেলছে আবার টাকায়। কারণ হচ্ছে সে অ্যাপ্রিসিয়েট হয়েছে। তো এই কারণে এটাও কিন্তু এক ধরনের ডিমান্ড, মানে টাকাটা কি হচ্ছে কি ওই যে আপনার অ্যাসেট হিসেবে রেখে দিবে, অ্যাসেট হিসেবে রেখে দিয়ে ভবিষ্যতে বাড়ার জন্য যে ধরে রাখা হয়, সেটাই হচ্ছে আসলে স্পেকুলেটিভ রিজন। মানে অনুমান করে আপনি রাখতেছেন যেন ভবিষ্যতে এটা অ্যাপ্রিসিয়েট হয়, এটা বাড়ে। তার মানে এইগুলো খুবই সিম্পল জিনিস, এগুলো নিয়ে আসলে কথা না বলি। এখন যে জিনিসটা বলবো সেটা হচ্ছে বোঝার বিষয়, এবং এখান থেকে কোশ্চেন থাকবে মাস্ট, আপনি কনফার্ম থাকেন। সেটা হচ্ছে মেজার্স অফ মানি সাপ্লাই। মেজার্স অফ মানি সাপ্লাই পরীক্ষা আপনি অনেক ভাবে আসতে পারে, এখান থেকে অনেক কোশ্চেন আসতে পারে, হোয়াট ইজ ব্রড মানি, হোয়াট ইজ ন্যারো মানি, অথবা আসতে পারে হচ্ছে কি হাউ ইউ মেজার মানি সাপ্লাই ইন অ্যান ইকোনমি, অথবা আসতে পারে হোয়াট ইজ M0 অর দ্য মনিটারি বেস, তারপরে হচ্ছে কি হোয়াট ইজ M1। এই টাইপের হচ্ছে কি কোশ্চেন গুলো থাকতে পারে। তার মানে পুরো বিষয়টা একটু জাস্ট ওভারভিউটা দিয়ে দিই। সেটা হচ্ছে দেখেন, মানি মেজারটা আসলে মানি যে মেজারটা হয় সেটা হচ্ছে আপনার একটা ইকোনমিতে কি পরিমাণ মানি সার্কুলেট আছে, এই জিনিসটাকে হচ্ছে একটা পার্টিকুলার টাইমে ক্যালকুলেট করাটা হচ্ছে মানি সাপ্লাই। এখন এই ইকোনমিস্টরা হচ্ছে কি এই মানি সাপ্লাইটাকে কয়েকটা ভাগে হচ্ছে আপনার মানে ক্যালকুলেট করে থাকে। এখন এই কয়েকটা ভাগে যদি আমরা যাই, প্রথমে যে জিনিসটা আছে সেটা হচ্ছে M0 ওর মনিটারি বেস। আচ্ছা, যখন একজন ইকোনমিস্ট অথবা বাংলাদেশ ব্যাংককেই আমরা ধরি,
তারা যত ক্যালকুলেট করে যে একটা ইকোনমিতে, এখন একটা বাংলাদেশের একটা ইকোনমি, এই ইকোনমিতে কি পরিমাণ মানি আসলে সাপ্লাই আছে, এখন এই মানিটা সাপ্লাই করা, কি পরিমাণ মানি সাপ্লাই আছে, তখন সেটা ক্যালকুলেট করে। কে প্রথমে যদি ক্যালকুলেট করতে যাই, সে প্রথমে M0 অর দ্য মানি ডেরিভেটিভ, এখন এই M0 অর মানি ডেরিভেটিভ দিয়ে কিভাবে ক্যালকুলেট করে দেখেন, আপনি জানেন কিন্তু অলরেডি হোয়াট ইজ ফিয়াট কারেন্সি। এই যে ফিয়াট কারেন্সি মানে হচ্ছে কি, প্রথমে হচ্ছে সেন্ট্রাল ব্যাংক ক্যালকুলেট করবে একটা পার্টিকুলার টাইমে কি পরিমাণ ফিয়াট কারেন্সি, মানে হচ্ছে কি পরিমাণ টাকা এই বাংলাদেশের ইকোনমিতে তারা সার্কুলেট করছে। এরপরে হচ্ছে কি দেখেন, এটা মানে এটা কি কি ইনক্লুড করে, তার মানে ওই যে বললাম কয়েন এন্ড নোটস, ফিয়াট কারেন্সি, কয়েন এন্ড নোটস, এটা কে ইস্যু করে, সেন্ট্রাল ব্যাংক ইস্যু করে। তার মানে হচ্ছে কি এইটা হচ্ছে ইনক্লুড হবে M0 তে। এবং তারপরে যে জিনিসটা আসবে, দুইটা জিনিস, তারপরে যে জিনিসটা সেটা হচ্ছে কি ডিপোজিট উইথ দ্য সেন্ট্রাল ব্যাংক। তার মানে দেখেন আপনার হচ্ছে কয়েন এন্ড নোটস দুটো জিনিস ইকোনমিতে সার্কুলার, কি পরিমাণ সার্কুলেট আছে, এবং সাথে হচ্ছে ডিপোজিট উইথ দ্য সেন্ট্রাল ব্যাংক। সেন্ট্রাল ব্যাংকের ডিপোজিট কারা করে? সেন্ট্রাল ব্যাংকের ডিপোজিট হচ্ছে কমার্শিয়াল ব্যাংকগুলো করে থাকে। কিভাবে করে থাকে? ওই যে সিআর মানে রিজার্ভ রেশিও, এগুলোর মাধ্যমে হচ্ছে কি ডিপোজিট করে থাকে। তার মানে এই যে কি পরিমাণ ডিপোজিট করলো, আর সাথে হচ্ছে কি কি পরিমাণ টাকা অথবা কয়েন একটা ইকোনমিতে প্রচলিত আছে, তার হচ্ছে যোগফলটা হচ্ছে কি মনিটারি বেস, অর্থাৎ M0 মানি। আশা করি এটা বুঝতে পারতেছেন। এখন M1 এ চলে আসি। M1 যখন আমরা আসবো, তখন আপনি অলরেডি M0টা জানেন যে M0তে কি কি ইনক্লুড হচ্ছে। M0টা ইনক্লুড হচ্ছে কয়েন এন্ড নোটস এন্ড ডিপোজিট উইথ সেন্ট্রাল ব্যাংক। তার মানে M1 হচ্ছে এই M0টা প্লাস, প্লাস কোনটা? প্লাস হচ্ছে দেখেন এখানে আসবে, এই যে প্লাস হচ্ছে আপনার ডিমান্ড ডিপোজিট গুলা। ডিমান্ড ডিপোজিট কোনগুলা? আচ্ছা, কেউ একজন যদি বলেন জাস্ট পার্টিসিপেট করার জন্য, ডিমান্ড ডিপোজিট বলতে আপনি কি বুঝছেন? সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট। এক্স্যাক্টলি, মানে আপনার সেভিংস ডিপোজিট, কিন্তু যদি আপনি বেসিক্যালি সেভিংস ডিপোজিট দিকে যদি আপনি যান, তাহলে আপনি একবারে ফর্মালি হলে কি, আপনার দেখবেন ফর্মের ভিতরে লেখা থাকে আপনি মান্থলি 2বার চেকে জমা দিতে দুইবার, যতবার ইচ্ছা টাকা জমা দিতে পারবেন, কিন্তু এর বেশি টাকা তুলতে পারবেন না। যদি সেভিংস ডিপোজিটের কথাই বলি, তাহলে কিন্তু এটা M2 তে চলে আসবে। এটা সেভিংস ডিপোজিট, এটা হচ্ছে শুধু কারেন্ট ডিপোজিট গুলা আপনি যেখানে মানে এই মুহূর্তে ইনস্ট্যান্ট হচ্ছে কি আপনাকে দিতে হবে। যদিও এখন সেভিংস ডিপোজিট আমরা কেউই হচ্ছে কি সেভিংস ডিপোজিটটা এখানেই চলে আসে, কারণ আমরা কেউ কাস্টমারকে আস্ক করি না যে আপনি 2বার তুলতে পারবেন, 3বার তুলতে পারবেন, এরকম কোনো রেস্ট্রিকশন দিই না। কিন্তু আসলে দেখেন সেভিংস ডিপোজিটটা কিন্তু M2 তে আসবে, আমি পরে এটা আলোচনা করতেছি। দেখেন তার মানে ডিমান্ড ডিপোজিট মানে হচ্ছে কি কাস্টমার আসলে আপনি দিয়ে দিতে হবে। এগুলো কি চেক, ডেবিট কার্ড, আদার পেমেন্ট মেথড যেগুলো আছে, পে অর্ডার আসলে দিয়ে দিতে হবে। তার মানে এগুলো হচ্ছে কি আপনার হচ্ছে ডিমান্ড ডিপোজিট। তার মানে M0 এবং ডিমান্ড ডিপোজিট যেগুলো আছে সেগুলো মিলে যা হয় সেটা হচ্ছে M1। এবং এটাকে এবার এই জিনিসটা মাথায় রাখবেন, এটাকে বলা হবে ন্যারো মানি। যদি পরীক্ষা আসে হোয়াট ইজ ন্যারো মানি অথবা হোয়াট ইজ ন্যারোয়ার ভার্সন অফ মানি, তার মানে এটাই হচ্ছে এইটা। তার মানে আপনি বলবেন যে ন্যারো মানি হচ্ছে এইটা। ন্যারো মানি মানে হচ্ছে কি M1 কে ইনক্লুড করবে, M1 এ আছে কয়েন্স এন্ড নোটস এবং হচ্ছে ডিপোজিট সেন্ট্রাল ব্যাংক। আর হচ্ছে ন্যারো মানি আরো ইনক্লুড করে ডিমান্ড ডিপোজিট। ডিমান্ড ডিপোজিট কারা? ডিমান্ড ডিপোজিট হচ্ছে চেক, ডেবিট কার্ড এবং আদার পেমেন্ট মেথড যেটা আছে, যেটা চাইলে মানে চাইবে মাত্র দিতে হয়, সাথে সাথে ইনস্ট্যান্ট। কারেন্ট ডিপোজিটের কথা বলতে পারেন। এরপর আসেন M2। M2 কোনটা? M2 মানে হচ্ছে কি, M2 যখন মনে রাখবেন, M2 হিসেবে নাও আসতে পারে। M2 কে বলতে পারে ব্রড মানি। তার মানে আপনাকে হয়তো বলতে পারে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ব্রড মানি আর ন্যারো মানি, অথবা বলতে পারে হোয়াট ইজ ব্রড মানি, অথবা শুধু বলতে পারে হোয়াট ইজ ন্যারো মানি। তার মানে আপনি এই দেখেন একটা আপনার সিম্পল একটা আপনার ইয়ে থেকে টপিকস থেকে কতগুলো কোশ্চেন করা যায়। আচ্ছা, এখানে আমরা ব্রড মানিটা দেখি। ব্রড মানি মানে হচ্ছে কি আপনার M0 প্লাস M1 দুটো অ্যাড হবে। দুটো অ্যাড হওয়ার পরে তারপরে কিছু জিনিস অ্যাড করতে হবে। সেটা হচ্ছে কোনগুলা? সেটা হচ্ছে এই যে সেভিংস ডিপোজিট, সেভিংস ডিপোজিট, মানি মার্কেট সিকিউরিটিজ। মানি মার্কেট সিকিউরিটিজ কোনগুলা? মানি মার্কেট সিকিউরিটিজ মানে হচ্ছে কি ওই যে আপনার মিউচুয়াল ফান্ড গুলা, তারপরে হচ্ছে কি আপনার শর্ট টার্ম বড় করে যে রিপারচেস এগ্রিমেন্ট গুলা, এগুলা। এন্ড স্মল ডিপোজিট, স্মল টাইম ডিপোজিট কোনগুলো? আমরা যেগুলোকে TD বলি, টার্ম ডিপোজিট। FDR মানে হচ্ছে কি ছোট ছোট FDR। বাংলাদেশে ছোট FDR বলতে এখানে আমি আসলে গুগলে সার্চ করে পাইলাম যে 1 কোটি টাকার থেকে কম। তার মানে 1 কোটি টাকার থেকে কম এইগুলা, সাথে হচ্ছে আপনার মানি মার্কেট সিকিউরিটিজ এবং সেভিংস ডিপোজিট মিলে, এর সাথে M0 এবং M1 মিলে যেটা হয় সেটা হচ্ছে M2 অথবা ব্রড মানি। আশা করি এটা বুঝতে পারছেন। এবং লাস্ট যে জিনিসটা সেটা হচ্ছে M3। M3 হচ্ছে কি আসলে স্যার একটু যদি রিপিট করতেন, স্যার একটু যদি রিপিট করতেন যে M0 টা একটু যদি রিপিট করতেন স্যার প্লিজ। M0টা, আচ্ছা M0টা দেখেন, আপনি আমাকে বলেন আপনার ইকোনমিতে কি পরিমাণ টাকা পয়সা আছে, সেটা কি ক্যালকুলেট করে?
সেটা হলো স্যার ওই ক্যাশ যে আমার ওই সেন্ট্রাল ব্যাংকের রিজার্ভ রেশিও সেন্ট্রাল ব্যাংক এটা সেন্ট্রাল ক্যালকুলেট করে। এখন আপনার দরকার হচ্ছে কি আপনি গভর্নমেন্ট বাংলাদেশ মিনিস্ট্রি অফ মানে আপনার অর্থ মন্ত্রণালয় থেকে আপনাকে মিনিস্ট্রি থেকে আপনাকে কি করলো, সেন্ট্রাল ব্যাংকে কি করলো, বললো যে এই আজকে অথবা আগামী সপ্তাহে শুক্রবারে ভিতরে আপনি আমাকে জানাবেন যে কি পরিমাণ কারেন্সি আমাদের বাংলাদেশে সার্কুলেট করা আছে। কারণ এটা ইনফ্লেশন কন্ট্রোল করার জন্য এবং অনেকগুলো কারণে দরকার হয়, পরে আলোচনা করবো। তারপরে তখন বাংলাদেশ ব্যাংক কি করবে? তখন বাংলাদেশ ব্যাংক হিসাব করবে হচ্ছে কি কি পরিমাণ নোট এবং কি পরিমাণ কয়েন তারা ছাড়ছে, কয়েন আছে সার্কুলেট করছে। এই জিনিসটা প্লাস, তো এটা হচ্ছে M0। এই জিনিসটা প্লাস হচ্ছে কি সেন্ট্রাল ব্যাংকে কি পরিমাণ ডিপোজিট আছে। এই ডিপোজিট গুলো কি করে? কমার্শিয়াল ব্যাংক করে। কমার্শিয়াল ব্যাংক গুলো কিভাবে করে? কমার্শিয়াল ব্যাংক গুলো হচ্ছে এইভাবে করে, যেভাবে হচ্ছে কি আপনার সেন্ট্রাল ব্যাংকের কিন্তু রুলস এন্ড রেগুলেশন আছে, যে আপনি যদি 100 টাকা কাস্টমার কাছ থেকে আপনি ডিপোজিট নিয়ে থাকেন, তার একটা পার্সেন্টেজ কমার্শিয়াল ব্যাংকে সেন্ট্রাল ব্যাংকে কিন্তু আপনার জমা রাখতে হবে। সেটাকে বলা হয় কি সিআরআর, মানে ক্যাশ রিজার্ভ রেশিও। ওই সিআরআরটার মাধ্যমে কিন্তু আপনি কিছু টাকা, ওই কাস্টমারের টাকাটা কিন্তু আবার কিন্তু আপনি পুরোটা ইনভেস্ট করতে পারতেছেন না, ওই টাকাটা কিন্তু সেন্ট্রাল ব্যাংকে রেখে দিচ্ছেন। ওই টাকাটা প্লাস হচ্ছে কি পরিমাণ টাকা একটা ইকোনমিতে নোট এবং কয়েন হিসেবে সার্কুলেট করা আছে, সেটা হচ্ছে M0। এবার বুঝতে পারছেন ভাইয়া? জি জি স্যার শিওর বুঝছি স্যার। এই একটা কথা মনে রাখেন, এই একটা কথা জাস্ট, এই যে কয়েন এন্ড নোটস প্লাস ডিপোজিট উইথ সেন্ট্রাল ব্যাংক। এই ডিপোজিটটা কারা করে? এই জিনিসটা তো আপনি জানেন, ডিপোজিটটা করে হচ্ছে কমার্শিয়াল ব্যাংক গুলা। তার মানে এখন আমরা চলে যাই, সেটা হচ্ছে কি M3 তে। M3 হচ্ছে কোনটা? M3 হচ্ছে কি আপনার ওই যে এখন আপনি আসেন M3 মানে হচ্ছে M0 M1 M2 প্লাস, মানে M1 M0 M2 M1 সরি M0 M1 M2 আপনারা জানেন M2 ইকুয়াল টু M3 এক্স্যাক্টলি। এবার হচ্ছে তার সাথে কিছু যোগ করতে হবে। কি যোগ করতে হবে? লাস্ট টাইম ডিপোজিট। লাস্ট টাইম ডিপোজিট কোনগুলা? ওই যে কিছুক্ষণ আগে আলোচনা করছিলাম 1 কোটি টাকার নিচে হবে, মানে হচ্ছে শর্ট ম্যাচুরিটি প্লাস হচ্ছে কি আপনার স্মল টাইম ডিপোজিট। অল টাইপ অফ শর্ট টার্ম ডিপোজিট। হ্যাঁ, লাস্ট টাইম ডিপোজিট গুলা। আর হচ্ছে কি দেখেন ইনস্টিটিউশনাল মানি মার্কেট ফান্ডস। আচ্ছা, কেউ কি বলবেন ইনস্টিটিউশনাল মানি মার্কেট বলতে আসলে ফান্ড গুলা কোনটা বোঝাচ্ছে? সিকিউরিটি এক্সচেঞ্জ, মিউচুয়াল ফান্ড গুলা। এক্স্যাক্টলি ভাইয়া, মিউচুয়াল ফান্ড গুলাকে বোঝাচ্ছে। মিউচুয়াল ফান্ড গুলা কিন্তু এখানে চলে আসতেছে। মিউচুয়াল ফান্ড গুলা হচ্ছে আপনার ওরা ইউনিট ফান্ড, মানে হচ্ছে মানি রেজ করে। তারা হচ্ছে কি এক ধরনের শেয়ার হচ্ছে কি তাদের হচ্ছে ইউনিট সেল করবে, শেয়ার সেল করবে, তার এগেনস্টে কিন্তু ইয়ে থেকে স্টক হোল্ডার থেকে হচ্ছে টাকাটা কালেক্ট করে নিয়ে যায়। তার মানে ওদের যে মিউচুয়াল ফান্ড গুলো আছে, ওই মিউচুয়াল ফান্ড গুলোর যে ফান্ড আছে সেটাও কিন্তু এখানে হচ্ছে কি অ্যাড হবে। তারপর হচ্ছে রিপারচেজ এগ্রিমেন্ট। রিপারচেজ এগ্রিমেন্ট মানে হচ্ছে রিপোর মাধ্যমে যেটা হচ্ছে ব্যাংকগুলা টাকা নিয়ে থাকে সেগুলা, এন্ড আদার ফর্ম অফ শর্ট টার্ম বরোইং। এবং অন্য যে শর্ট টার্ম বরোইং আছে যেগুলো হচ্ছে মানি মার্কেটে আপনার ইউজ করা হয়, এইগুলা মিলে মানে এই 4টা জিনিস, লাস্ট টাইম ডিপোজিট, ইনস্টিটিউশনাল মানি মার্কেট মানে মিউচুয়াল ফান্ডের কথা মনে রাখবেন, রিপারচেজ এগ্রিমেন্ট মানে রিপোর কথা মনে রাখবেন, এন্ড আদার শর্ট টার্ম বরোইং যেগুলো আছে সেগুলোর সাথে আপনার হচ্ছে M2 M1 এবং M0 এই 3টা মিলিয়ে এটার সাথে অ্যাড করলে যা হয় সেটা হচ্ছে M3। এই 4টা জিনিস একটু মাথায় রাখবেন। এই 4টা জিনিস মাথায় রাখলে, কারণ এখান থেকে কোশ্চেন আসবে, মাস্ট কনফার্ম থাকেন। তারপরে আমি একটু চলে যাব হচ্ছে দ্রুত, সেটা হচ্ছে নমিনাল ভার্সেস রিয়েল ইন্টারেস্ট রেট নিয়ে আলোচনা করার কিছু নাই, খুবই সহজ জিনিস আপনারা বুঝবেন। তারপরে হচ্ছে কি রিয়েল ইন্টারেস্ট, নমিনাল ইন্টারেস্ট আমি বলবো না, জাস্ট এখানে আপনারা তো ইনফ্লেশনটা বুঝেন, ইনফ্লেশনটা বুঝলেই আসলে নমিনাল রিয়েল ইন্টারেস্টটা বুঝতে পারবেন। একটু করে তারপরে বলে যাই, নমিনাল ইন্টারেস্ট রেটটা হচ্ছে কি আসলে এখানে ইনফ্লেশনটাকে কনসিডার করা হয় না, আর রিয়েল ইন্টারেস্ট রেটটা হচ্ছে কি ইনফ্লেশনটা কনসিডার করা হয়। ফর এক্সাম্পল কিভাবে দিবেন? ফর এক্সাম্পল হচ্ছে কি আপনি একটা কাস্টমারকে 5% করে আপনি একটা এফডি করাই দিলেন। এখন 1 বছর পরে সে 5%-এ 5,000 টাকা হচ্ছে কি সে প্রফিট পেল। সে ধরে নিল যে আসলে সে 5,000 টাকা তার প্রফিট হয়েছে। এটাকে বলা হবে নমিনাল ইন্টারেস্ট রেট। কিন্তু এখানে কিন্তু আছে, আসলে কিন্তু সে 5,000 টাকা ইন্টারেস্ট পায় নাই, কারণ যদি ইনফ্লেশনটা সেখান থেকে ট্যাক্স কাটা যায়, গভর্নমেন্ট এক্সেস ডিউটি কাটা যায়, সেগুলো কাটার পরে যেটা পায় সেটাই রিয়েল ইন্টারেস্ট। না ভাইয়া, বুঝতে ভুল করছেন তাহলে। আচ্ছা, রিয়েল ইন্টারেস্টটা বলি, নমিনাল ইন্টারেস্ট তো বুঝতে পারছেন, তার মানে 5% আপনি 5,000 টাকা পাচ্ছেন, অথবা 5%-এর কথাই বলি, 5% হচ্ছে নমিনাল ইন্টারেস্ট রেট। এখানে কিন্তু ইনফ্লেশনটাকে আপনি ক্যালকুলেট করেন নাই। আর প্রথমে ইনফ্লেশন ব্যাপারটা শেয়ার করে দিলেই হয়ে যায়। নমিনালের সাথে বলেন আর রিয়েল ইন্টারেস্ট রেট বলেন, দুইটার সাথেই ইনফ্লেশনটা যেহেতু জড়িত, জাস্ট একটা কনসিডার করা হয়, আরেকটাতে করা হয়, কনসিডার করা হয় না, দ্যাটস ইট। রাইট।
মানে হচ্ছে নমিনাল ইন্টারেস্ট রেটে হচ্ছে ইনফ্লেশনটা ক্যালকুলেট করা হবে না, ধরা হবে না, আর রিয়েল ইন্টারেস্ট রেট হচ্ছে কি ইনফ্লেশনটা ধরা হবে। ফর এক্সাম্পল আপনি এখন একটা এফডি রেট দিচ্ছেন 10%, আপনার ইকোনমিতে এখন ইনফ্লেশন আছে 9%, তার মানে যদি আপনি রিয়েল ইন্টারেস্ট ক্যালকুলেট করেন তাহলে রিয়েল ইন্টারেস্ট হচ্ছে 1%, মানে কাস্টমার লুজার। বুঝতে পারছেন? এই জিনিসটা হচ্ছে নমিনাল ইন্টারেস্ট রেট আর রিয়েল ইন্টারেস্ট রেটের তফাৎ। আসলে অনেক কিছু আলোচনা করতে হবে, আরো একটা চ্যাপ্টার আছে, সে কারণে আমি একটু দ্রুত আগাবো, এখানে আলোচনা করবো না এগুলা। তারপরে এই যে এটা নিয়ে একটু আলোচনা করি, ক্রিয়েশন অফ মানি বাই কমার্শিয়াল ব্যাংক, এটা দিয়ে এই চ্যাপ্টারটা শেষ করব। কমার্শিয়াল ব্যাংক গুলো আসলে কিভাবে মানি ক্রিয়েট করে, কমার্শিয়াল ব্যাংক গুলো কিভাবে মানি ক্রিয়েট করে, এটা এই আলোচনায় না যে আমি জাস্ট ছোট্ট একটা এখানে এক্সাম্পল দিই। ধরেন কমার্শিয়াল মানি গুলো কিভাবে এক্সাম্পল দেয়, আপনি একটা সেভিংস অ্যাকাউন্ট খোলাইছেন একটা কাস্টমারকে, ওই কাস্টমার আপনাকে এই 1000 টাকা তার অ্যাকাউন্টে ডিপোজিট করলো। ডিপোজিট করার পরে এখন আপনার বলটা কিন্তু 1000 টাকা আছে, এই 1000 টাকা দিয়ে নিয়ে ম্যানেজার সাহেব কিন্তু বসে থাকবে না, এই 1000 টাকা থেকে কি করবে, একটা রিজার্ভ রেশিও আছে। রিজার্ভ রেশিও কোনটা, ওই যে সেন্ট্রাল ব্যাংকে আপনাকে রাখতে হবে, কারণ আপনার যে পরিমাণ ডিপোজিট আছে তার একটা পার্সেন্টেজ তো সেন্ট্রাল ব্যাংকে রাখতে হবে। 10%। মানে সেন্ট্রাল ব্যাংকে যখন রাখবেন সে টাকাটা এখান থেকে বাদ দিয়ে দিতে হবে। ফর এক্সাম্পল আমি ধরে নিলাম হচ্ছে 10%, আমাদের হয়তো 17% বাংলাদেশে, আমাদের ওইটা আমরা হিসাব না করি, জাস্ট বোঝার সাথে 10% ধরলাম। এখন দেখেন এই 10% কিন্তু আপনি বাংলাদেশ ব্যাংকে রেখে দিতে হবে, তার মানে এখন আপনার বলটে অথবা আপনার হাতে কত টাকা আছে, 900 টাকা আছে। এখন দেখেন এই 900 টাকা দিয়ে আপনি কি বসে থাকবেন? বসে থাকবেন না, এই 900 টাকা থেকে আপনি কিন্তু লোন ক্রিয়েট করবেন। এখন ওই যে একজন ভাই আসলো, ফর এক্সাম্পল রহিম মিয়া আসলো লোনের জন্য, আপনি কি করলেন, এই 900 টাকা তো আপনার যে হাতে আছে, এই 900 টাকা ওই রহিম সাহেবকে আপনি লোন দিয়ে দিলেন। ভালো কথা, লোন হয়ে গেল। এখন 900 টাকা যে লোন দিলেন রহিম মিয়াকে, এই যে এই 900 টাকা রহিম মিয়া পেলো, পাওয়ার পরে রহিম মিয়াও কি ওই 900 টাকা হাতে নিয়ে বসে থাকবে? কে বলবেন? না, সেটা দিয়ে আবার ইকোনমিতে কাজ করবে। সেন্ট্রাল ব্যাংকে রিজার্ভ রাখবেন, রিজার্ভ রাখার পরে এটিএম দিয়ে উনি বিজনেস করবেন। সেন্ট্রাল ব্যাংকে উনি সেন্ট্রাল ব্যাংকে রাখবেন না। আচ্ছা আমি শেষ করি। আরেকটা কমার্শিয়াল ব্যাংকে ডিপোজিট করবেন, ব্যাংক অ্যাকাউন্টে জমা দিবেন। আচ্ছা ওকে, ডান That ডান is, ডান। আপনার আমি বলে যদি যাই একটু শেয়ার করি শেখাওয়াত ভাই, সেটা হলো সে এই মানিটা আবার ইনজেক্ট করবে কিভাবে, সে হয়তোবা তার পেমেন্ট দিবে বা আদার্স কমোডিটি পারচেজ করবে, তো সেইটা কোনো না কোনো ওয়ে অ্যানাদার একটা ব্যাংকে জমা হবে, সেই ব্যাংকটা আবার ওই ডিপোজিটের উপরে সার্টেন পার্সেন্ট বাংলাদেশ সেন্ট্রাল ব্যাংকে রিজার্ভ রেখে রিমেনিং অ্যামাউন্ট আবার লোন ক্রিয়েট করবে, অর্থাৎ তাহলে মানি ফ্লো হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই তার মানে ভাইয়া যেটা বলছে এটা বুঝতে পারছেন? ঠিক আছে, ওকে, এটা 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 একটু আনমিট করে মিট করে দেন। এই জিনিসটাই ভাইয়া যেটা বলছে, এই জিনিসটাই মানে যে ওই রহিম সাহেব যে 900 টাকা এই XYZ ব্যাংক থেকে লোন দিলেও সে কিন্তু এটা নিয়ে বসে থাকবে না, সে কি করবে, তারা একটা বিজনেস ইনভেস্ট করবে। ফর এক্সাম্পল সে হচ্ছে রড সিমেন্টের ব্যবসা করে, ওই রড সিমেন্ট কেনার জন্য হচ্ছে বিএসআরএম কোম্পানিকে ওই 900 টাকা সে পে করে দিবে। 900 টাকা পে করার পরে বিএসআরএম কিন্তু ওই 900 টাকা তার ক্যাশে নিয়ে বসে থাকবে না, সে কি করবে, ওই স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে যে জমা করে দিবে। তার মানে দেখেন আবার ওই XYZ ব্যাংক থেকে এসসিবি তে টাকাটা চলে গেল, এসসিবি কি করলো, এসসিবির হাতে এখন 900 টাকা আছে। ফর এক্সাম্পল ধরে নিলাম এসসিবির হাতে এখন 900 টাকা আছে। এখন 900 টাকা যদি এসসিবির হাতে আসে, এসসিবি ওই 900 টাকা নিয়ে বসে থাকবে না, সে কি করবে, এখান থেকে এটা এই 10% এখান থেকে 10% নিয়ে রিজার্ভ রেখে দিয়ে, সে 10% রিজার্ভ যদি রেখে দেয় তার কাছে থাকবে, তাহলে আসলে কয় টাকা, 90 টাকা বাদ যাবে, 810 টাকা। এই 800 টাকা সে কি করবে, আবার কি করবে, লোন ক্রিয়েট করবে। আর এইটা হচ্ছে কি একটা মানে চলমান প্রক্রিয়া, এর মাধ্যমে হচ্ছে কমার্শিয়াল ব্যাংক গুলা মানি ক্রিয়েট করে। আমি আশা করছি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। পরীক্ষায় এই জিনিসটা আসতে পারে, একদম খুবই স্বাভাবিক, খুবই কমন একটা কোশ্চেন, এটা আসবেই ধরে রাখেন। এই জিনিসটা আপনি মোটামুটি একটা এক্সাম্পল দিয়ে বুঝে দিতে পারলে হচ্ছে কাজ শেষ। তাহলে হচ্ছে কি এই চ্যাপ্টারটা শেষ, আমি আরেকটা চ্যাপ্টারে একটু পরে আলোচনা করব, সেটা হচ্ছে মডিউল 7। আপনাদের কথা দিয়েছিলাম এইটা নিয়ে একটু কথা বলি। তাহলে মডিউল 7 ইম্পর্টেন্ট, কারণ মডিউল 7টা একটু বড়, তারপর আমি জাস্ট যে ইম্পর্টেন্ট টপিকস আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করব। মডিউল 7 হচ্ছে কি যে আপনার রেগুলেটরি ফ্রেমওয়ার্ক ফর ফাইন্যান্সিয়াল মনিটারি এন্ড পেমেন্ট সিস্টেম। আচ্ছা এটা থেকে এটার সাথে আপনারা পরিচিত সবাই, এটা একটু আলোচনা করে। পেমেন্ট সিস্টেম নিয়ে আসলে আলোচনা করবো না। এটা হচ্ছে পেমেন্ট সিস্টেম মানে একটা কথা মনে রাখবেন যে ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন সেটেল করার জন্য যে এটা যেটা করা হয় সেটা হচ্ছে পেমেন্ট সিস্টেম, এবং এটা হতে পারে রুলস রেগুলেশন মানি কার্ডস যেটাই হয়, এটাই হচ্ছে কি পেমেন্ট সিস্টেম। এটা নিয়ে কথা না বলি। সেন্ট্রাল ব্যাংকটা হচ্ছে কি ডেফিনিশন না পড়ি, সেন্ট্রাল ব্যাংকের ডেফিনিশন আপনারা সবাই জানেন। আচ্ছা এটা নিয়ে একটু আলোচনা করি যে অবজেক্টিভস অফ সেন্ট্রাল ব্যাংক। সেন্ট্রাল ব্যাংকের যে 5টা অবজেক্টিভস আছে, এখন সেই অবজেক্টিভস গুলো আসলে কি, প্রাইস স্টেবিলিটি। এখন পরীক্ষায় কিন্তু আপনাকে সরাসরি বলতে পারে যে হোয়াট আর দ্য অবজেক্টিভস অফ সেন্ট্রাল ব্যাংক,
তাহলে তো কোনো সমস্যা নাই, সহজ প্রাইমারি স্কুলের একটা কোশ্চেন দিয়ে দিল। কিন্তু আমার মনে হয় না যে প্রাইমারি স্কুলের কোশ্চেন দিবে। তারা বলবে যে ডিসকাস দ্য রোল অফ সেন্ট্রাল ব্যাংক ফর মেইনটেনিং প্রাইস স্টেবিলিটি ইন বাংলাদেশ। এই টাইপের একটু ক্রিটিক্যাল করে দিবে, কারণ কোশ্চেন যারা করবে এটা হচ্ছে কি, যেহেতু প্রফেশনাল এক্সামিনেশন, তার মানে আপনাকে একটু পেঁচাবে, একটা ঘুরাবে, আপনার মাথাটা খাটাবে। তার মানে মাথা যেটাই খাটাক, কোশ্চেন যেটাই আসুক, আপনার কনসেপ্ট তো আপনার কাছে আছে, প্রাইস স্টেবিলিটি কিভাবে করে সেন্ট্রাল ব্যাংক গুলা। আচ্ছা এইবার আমরা শিখবো কিভাবে, ঠিক এইভাবেই কোশ্চেন হতে পারে। আমি জাস্ট কোশ্চেনের প্যাটার্ন গুলা আমাকে কি শুনতে পাচ্ছেন আপনারা? কেউ একজন রেসপন্স করবেন? জি, শুনতে পাচ্ছি। না, আচ্ছা, আমার মধ্যে এখানে আমি শুনতে পাইনি। জি জি এখন এই মধ্যে মাত্র 2-3 শুনতে মিনিট পাচ্ছি, শুনতে পাইনি। এখন থেকে শুনতে এখন পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, শুনতে হ্যাঁ, পান নাই? মিনিট শুনতে আমাদের তো পাচ্ছি। এখন জানেন আমাদের তো একটা ক্রাইসিস চলতেছে, সেটা হচ্ছে কি লোডশেডিং, মানে ইলেকট্রিসিটি ক্রাইসিস। আমার লোডশেডিং হয়েছে, সেখানে আমি মোবাইল থেকে কানেক্ট হয়েছি, এই কারণে একটু ইয়ে হয়েছে। আপনারা জাস্ট 30 সেকেন্ড একটু হোল্ড করবেন, আমি একটু রেডি করে নিই। আচ্ছা তাহলে আমরা শুরু করি। আপনি একটু রেসপন্স করেন ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা। ভাই স্ক্রিনটা আচ্ছা স্ক্রিনটা আমি শেয়ার করতেছি। লোডশেডিংটা এই সময় তো হয় না। দেখা যাচ্ছে হ্যাঁ, আমার স্ক্রিনটা দেখি দেখতে পাচ্ছেন? স্ক্রিনটা জি দেখা জি যাচ্ছে। জি। জি 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 এখন দেখতে পাচ্ছি ভাইয়া, এখন দেখতে পাচ্ছি। আচ্ছা, আর যদি আপনারা কেউ ভিডিও অন করে থাকেন তাহলে ভিডিওটা একটু অফ করে দেন, কারণ হচ্ছে কি আমার মোবাইল নেটওয়ার্ক তো, সেক্ষেত্রে হচ্ছে কি হয়তো কভার করবে না, সে কারণে হয়তো ডিস্টার্ব করতে পারে। সবাই কি ভিডিওটা অফ করে দিচ্ছেন আপনাদের যাদের ভিডিওটা অন করা আছে? জি, ভিডিও আচ্ছা থ্যাংক ইউ। তাহলে আচ্ছা আমরা চলে যাই যে বিষয়টা নিয়ে আসতেছিলাম। আসলে মাঝখানে গ্যাপ ব্রেক হইলে হচ্ছে কি ওই যে কনসেন্ট্রেশনটা চলে যায়, আপনাদের যেমন চলে যায়, আমার নিজেরও ক্লাস নিতে হচ্ছে কনসেন্ট্রেশনটা চলে যায়। আচ্ছা এটা নিয়ে আলোচনা করি, আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছিলাম। সালাম ভাই, এই যে আপনি একটু এটা এটা মানে ই করে দেন আপনি, জাস্ট মিটিংটা রেকর্ড করা ট্রাই করতেছেন, এটা তো আসলে ওই যে মোবাইলে আমি ই করতেছি, আমি ডিনাই করে দিলাম। আচ্ছা তারপর হচ্ছে অবজেক্টিভস অফ সেন্ট্রাল ব্যাংক। এখন আমরা বলছি যে আমাদের কোশ্চেন প্যাটার্নটা কি টাইপের হতে পারে। আপনাকে কিন্তু এই প্যাচ মারতেই পারে, মানে হচ্ছে যেহেতু প্রফেশনাল এক্সাম প্যাচ মারবে। আপনি মনে করেন না যে প্রাইমারি লেভেলের একটা কোশ্চেন দিয়ে দিবে হোয়াট আর দ্য রাইট ডিসকাস অবজেক্টিভস অফ সেন্ট্রাল ব্যাংক। এইভাবে আসার সম্ভাবনা খুবই ক্ষীণ। যেভাবে আসতে পারে সেভাবে আমি বলছি কিভাবে আসতে পারে। এখন আমরা আলোচনা করি একটু যে প্রাইস স্টেবিলিটিটা কিভাবে বাংলাদেশ ব্যাংক করে থাকে। প্রাইস স্টেবিলিটি মিনসটা হচ্ছে কি প্রাইসটাকে ঠিকঠাক রাখা। এখন প্রাইসটা কেন ঠিক হয় না? প্রাইসটা কারণ হচ্ছে কি এটা আসলে বেড়ে যাচ্ছে কিসের কারণে? আসলে ইনফ্লেশনের কারণে। ইনফ্লেশনটা কি? ইনফ্লেশনটা মানে হচ্ছে কি আসলে টাকার দামটা হচ্ছে কি কমে যাওয়া, আর প্রোডাক্টের দাম, দ্রব্যমূল্যের দাম বেড়ে যাওয়া। এই জিনিসটাকে হচ্ছে কি কন্ট্রোল করে ট্রাই করে কে কন্ট্রোল করে কে, এটা হচ্ছে কি বাংলাদেশ ব্যাংক করে থাকে, সেন্ট্রাল ব্যাংক করে থাকে। মানে আপনি বাংলাদেশ ব্যাংক আসলে বাংলাদেশ ব্যাংকের কথা বলবেন, সেন্ট্রাল ব্যাংক আসলে সেন্ট্রাল ব্যাংকের কথা বলবেন। এখন প্রাইস স্টেবিলিটি মেনটেন করে ইনফ্লেশনটা কন্ট্রোল করার মাধ্যমে। আচ্ছা ইনফ্লেশনটা কিভাবে কন্ট্রোল করে বাংলাদেশ ব্যাংক? এখন বাংলাদেশ ব্যাংকের হাতে কিছু টুলস আছে, কিছু অস্ত্র আছে, বুলেট আছে। এখন যখন যেটা প্রয়োজন হয় বাংলাদেশ ব্যাংক এই প্রাইসটাকে স্টেবল করার জন্য সেই টুলসটা, সেই অস্ত্রটা হচ্ছে সে ব্যবহার করে। এখন এই অস্ত্রগুলো কোনগুলা? সেগুলো হচ্ছে কি ইন্টারেস্ট রেট, ওপেন মার্কেট অপারেশন, রিজার্ভ রিকোয়ারমেন্ট।
এই তিনটা হচ্ছে কি তার কাছে অস্ত্র আছে, এই তিনটা দিয়ে সে প্রাইসটাকে স্টেবল করার চেষ্টা করে। এই তিনটা কি জিনিস? এই তিনটা আলাদা আলাদা ভাবে পরীক্ষা আসতে পারে, যে হোয়াট ইজ ব্যাংক রেট, এক্সপ্লেন হোয়াট ইজ ওপেন মার্কেট অপারেশন, তারপরে হোয়াট ইজ রিজার্ভ রিকোয়ারমেন্ট, এইভাবে আলোচনা আসতে পারে। এখন এই তিনটা নিয়ে আমরা একটু পরে আলোচনায় আসতেছি। আগে আগে এইগুলো শেষ করি। তার মানে প্রাইস স্টেবিলিটি হচ্ছে বাংলাদেশ ব্যাংকের অন্যতম একটা ফাংশনস। আর এই প্রাইসটাকে স্টেবল করে কিভাবে? সে বাংলাদেশ ব্যাংক ইনফ্লেশনটাকে কন্ট্রোল করার মাধ্যমে। আর ইনফ্লেশনটাকে হচ্ছে বাংলাদেশ ব্যাংক কিভাবে আসলে ইনফ্লুয়েন্স করে? সে করে হচ্ছে কিছু টুলস ইউজ করে। এই টুলস গুলো হচ্ছে কি? ইন্টারেস্ট রেট, ওপেন মার্কেট অপারেশন এন্ড রিজার্ভ রিকোয়ারমেন্ট। এই জাস্ট এই তিনটা জিনিস মনে রাখবেন, সেটা এই তিনটা টুলস ইউজ করার মাধ্যমে হচ্ছে সে প্রাইসটাকে স্টেবল করে থাকে। আচ্ছা, এইবার আসেন ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি হচ্ছে কি বাংলাদেশ ব্যাংকের আরো অন্যতম একটা ফাংশন। যেমন হচ্ছে কি ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি কি? সেটা হচ্ছে কি দেখেন, বাংলাদেশ ব্যাংক হচ্ছে কি আপনার একটা লাস্ট রিসোর্স হিসেবে কাজ করে। লাস্ট রিসোর্স হচ্ছে কি লেন্ডার অফ দ্য লাস্ট রিসোর্ট বলা হয় বাংলাদেশ ব্যাংকে অথবা সেন্ট্রাল ব্যাংকে। এখন কি হবে? এটার একটা এক্সাম্পল বলি, সেটা হচ্ছে কি কমার্শিয়াল ব্যাংক গুলো হচ্ছে কি শর্ট টার্ম লোন নেয়। এখন শর্ট টার্ম লোন নিয়ে বা অথবা ওরা বিভিন্ন সিকিউরিটি সেল করে হচ্ছে কি ফাইন্যান্স করে থাকে। এখন কোথাও ফাইন্যান্স পেলো না, তাহলে কোথাও যদি ফাইন্যান্স না পায়, তাহলে সেক্ষেত্রে ফাইন্যান্সটা কি করবে? ওই সেন্ট্রাল ব্যাংক ফাইন্যান্স করে থাকে। কি জন্য? ওই যে কমার্শিয়াল ব্যাংকে সাপোর্ট দেওয়ার জন্য। তার মানে দেখেন, কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অর্থাৎ ব্যাংক যদি কোনো ক্রাইসিসে পড়ে, সেক্ষেত্রে কিন্তু সাপোর্ট দেয় হচ্ছে কি হচ্ছে সেন্ট্রাল ব্যাংক। এই কারণে সেন্ট্রাল ব্যাংকে বলা হয় যে ল্যান্ডার অফ দ্য লাস্ট রিসোর্ট। যখন কোথাও কোনো আপনার লোন পায় না অথবা ফাইন্যান্সিয়াল যে অব্লিগেশন আছে সেগুলো মেনটেন করার জন্য কোনো কমার্শিয়াল ব্যাংক কোথাও কোনো ম্যানেজ করতে পারে না, তখন কিন্তু ঠিকই বাংলাদেশ ব্যাংক থেকে ম্যানেজ করে ফেলে। যেমন কিছুদিন আগে, আমি নাম বলবো না, একটা ব্যাংক হচ্ছে কি আপনার একটু ক্রাইসিসে পড়ছিল। তো সে কারণে হচ্ছে কি বাংলাদেশ ব্যাংক থেকে লোন নিয়েছে বিশাল অঙ্কের একটা টাকা। হতে পারে সেটা হচ্ছে কি কোনো একটা ইনস্ট্রুমেন্ট সেল করার মাধ্যমে বা অথবা প্রভিজরি নোট অথবা হতে পারে সিকিউরিটিজ অথবা বন্ডের মাধ্যমে, যেভাবে হোক একটা অ্যারেঞ্জমেন্ট করে ওরা হচ্ছে কি বাংলাদেশ ব্যাংক থেকে লোন নিয়েছে। কেন লোন নিয়েছে? কারণ হচ্ছে ব্যাংকটা একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে ছিল। ডিপোজিটররা সবাই গণহারে হচ্ছে কি লোনটা ওনাদের কাছ থেকে ডিপোজিট মানে টাকাটা উইথড্র করতেছে, এবং যে টাকাটা ক্যাশ টাকা দরকার, সেই অব্লিগেশনটা হচ্ছে মেনটেন করার জন্য তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা ছিল না। সে কারণে এটা সাপোর্ট দিয়েছে কি বাংলাদেশ ব্যাংক। এটাই হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি। ইকোনমিক গ্রোথ নিয়ে আসলে কথা বলবো না, এটা একটু বললে বুঝতে পারবেন। ফুল এমপ্লয়মেন্টে সাহায্য করে এক্সচেঞ্জ রেট স্টেবিলিটি, এটা নিয়ে একটু বলি। এক্সচেঞ্জ রেট স্টেবিলিটি হচ্ছে কি যে হচ্ছে কি আপনার প্রত্যেকটা দেশে, আমাদের বাংলাদেশের কথাই বলি, যে এক্সচেঞ্জ রেটটা হচ্ছে কি আসলে মানে হচ্ছে কি ফরেন এক্সচেঞ্জ, আপনার টাকার এগেনস্টে ডলারের যে হচ্ছে রেট, অথবা হচ্ছে কি এক্সচেঞ্জ রেট মানে হচ্ছে যে রেটটা মাধ্যমে হচ্ছে কি আপনার দেশের টাকা অন্য দেশের সাথে আপনার মানে আদান প্রদান করা হয় অথবা মূল্যায়ন করা হয় অথবা ট্রান্সফার করা হয়, সেটাই আসলে এক্সচেঞ্জ রেট। এখন ফর এক্সাম্পল আমি ধরে নিলাম হচ্ছে বাংলাদেশের সাথে হচ্ছে কি ইউএস ডলারের যে রেট, ওই রেটটা হচ্ছে ফরেন মানে এক্সচেঞ্জ রেট। এখন এই এক্সচেঞ্জ রেটটা কন্ট্রোল করে বাংলাদেশ ব্যাংক। যেমন ধরেন ওই যে আগের কথাই বলি, এক্সচেঞ্জ রেটটা হঠাৎ করে হচ্ছে কি ইউএস ডলারের সাথে বাংলাদেশের টাকার হচ্ছে কি হলো, একটা বড় ধরনের একটা মানে চেঞ্জ হয়ে গেল। অ্যারাউন্ড 80 to 85 থেকে শুরু চলে গেল হচ্ছে কি 115-16 টাকা পর্যন্ত। পরবর্তীতে কি হলো যে আপনার বাংলাদেশ ব্যাংক কি করলো, এটা একটা স্টেবিলিটি নিয়ে আসলো, যে না এই পরিমাণ টাকার ভিতরে এটা স্টেবল থাকবে। এবং এটা কিন্তু এর মাধ্যমে হচ্ছে বাংলাদেশ ব্যাংক হচ্ছে ফরেন ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করে, তারপরে ট্রেড ফ্যাসিলিটেট করে এই ফরেন এক্সচেঞ্জের মাধ্যমে। মানে এই এক্সচেঞ্জ রেটটাও পুরোটা আসলে বাংলাদেশ ব্যাংকই কন্ট্রোল করে থাকার চেষ্টা করে। যদিও হচ্ছে কি এখন এক্সচেঞ্জ রেটটা হচ্ছে কি ওপেন মার্কেট মানে মানে এটা কি খোলা বাজার অর্থনীতি মানে ওপেন মার্কেট অপারেশনে চলে, তারপরে হচ্ছে কি এটা কন্ট্রোল করার চেষ্টা করে হচ্ছে বাংলাদেশ ব্যাংক অফ সেন্ট্রাল ব্যাংক। এইবার আমরা আসি ফাংশনস অফ সেন্ট্রাল ব্যাংক। ফাংশনস অফ সেন্ট্রাল ব্যাংক হচ্ছে কি আপনাকে ওই যে বললাম প্রাইমারি লেভেলের কোশ্চেন দিবে না যে হোয়াট আর দ্য ফাংশনস অফ সেন্ট্রাল ব্যাংক, কারণ এইরকম যদি কোশ্চেন আসে পরীক্ষায় তাহলে হচ্ছে কি আপনার লিখতে লিখতে 5-10 পাতার চলে যাবে, কিন্তু লেখা শেষ হবে না। সে কারণে হচ্ছে ফাংশনস অফ সেন্ট্রাল ব্যাংকস মিনস আপনাকে এখানে অনেকগুলো টার্মস আছে। আমি এটা এখানে গ্রাফ দিছি, এই গ্রাফটা শুধু মাথায় রাখবেন, এই গ্রাফটা দেওয়ার জন্য না, এটা শুধু মাথায় রাখার জন্য। কিন্তু এই সেন্ট্রাল ব্যাংকস এর আমরা তিনটা হচ্ছে কি মেইন অথবা বলতে পারি হচ্ছে বেসিক ফাংশনস অফ সেন্ট্রাল ব্যাংক। এটার আন্ডারে অনেকগুলা ফাংশনস আছে, কাজ আছে। এটা হচ্ছে প্রথমটা হচ্ছে মনিটারি ম্যানেজমেন্ট, তারপরে 2 নম্বরে হচ্ছে ব্যাংকিং সুপারভিশন, 3 নম্বরে হচ্ছে ডেভেলপমেন্ট। কিন্তু এইভাবেও পরীক্ষায় কিন্তু আসতে নাও পারে, কিন্তু আসার সম্ভাবনা কি হবে যে বলতে পারে যে এক্সপ্লেইন ফাংশনস অফ সেন্ট্রাল ব্যাংক এজ মনিটারি ম্যানেজমেন্ট। মনিটারি ম্যানেজমেন্ট হিসেবে সেন্ট্রাল ব্যাংকের ফাংশনসটা কি, তখন কিন্তু আপনার আসতেছে এইগুলা মনিটারি ফাংশন হিসেবে। মনিটারি ম্যানেজমেন্টের জন্য মনিটারি ম্যানেজমেন্ট হিসেবে বাংলাদেশ ব্যাংক কি করে, নোট ইস্যু করে। নোট একমাত্র বাংলাদেশ ব্যাংক ইস্যু করতে পারে, আর কেউ ইস্যু করতে পারে না, যেটাকে আমরা বলতেছি ফিয়াট মানি। ব্যাংকার্স টু দ্য গভর্নমেন্ট, এই যে আবার এইটা আলাদাভাবে একটা কোশ্চেন হতে পারে যে ডিসকাস ফাংশনস অফ
বাংলাদেশ সেন্ট্রাল ব্যাংক অ্যাজ আ ব্যাংকার্স অফ দ্য গভর্নমেন্ট, তখন কিন্তু আপনাকে দেখেন এক কোশ্চেনের ভিতরে কোশ্চেন, তখন কিন্তু আপনার এই কটা পয়েন্ট লিখতে হবে। আমি এই কটা পয়েন্ট এখান থেকে একবারে ছোট করে নিয়ে আসছি, 5টা পয়েন্ট মনে রাখবেন যে যখন এই কোশ্চেনটা একটু ইম্পর্টেন্ট, এটা আসতে পারে যে ব্যাংকার্স টু দ্য গভর্নমেন্ট, সেই কারণে আমি আলোচনা করছি। আসলে আমি যেগুলো আলোচনা করতেছি সেগুলো ভাববেন যে একটু মানে ইম্পর্টেন্ট, এগুলা হচ্ছে পরীক্ষায় আসতে পারে। আচ্ছা, ব্যাংকার্স টু দ্য গভর্নমেন্ট, এখন ব্যাংকার্স টু দ্য গভর্নমেন্ট হিসেবে বাংলাদেশ ব্যাংক কি করে দেখেন, কি পয়েন্ট মনে রাখবেন, কাস্টোডিয়ান। কাস্টোডিয়ান হিসেবে এর মাঝে যদি একটু রেসপন্স করেন, মাঝে মাঝে রেসপন্স না পেলে আমি বুঝবো না আপনারা শুনতে পাচ্ছেন কিনা, একজন জাস্ট রেসপন্স করেন, শুনতে পাচ্ছেন কিনা? জি জি শুনতে পাচ্ছি ভাইয়া। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, তারপরে দেখেন জাস্ট কি পয়েন্টটা মনে রাখবেন, ব্যাংকার্স টু দ্য গভর্নমেন্ট হিসেবে কিভাবে কাজ করে। কাস্টোডিয়ান, কাস্টোডিয়ান মানে কিসের কাস্টোডিয়ান? বাংলাদেশ ব্যাংকের টাকা পয়সা নিয়ে কাজ করে, যেহেতু টাকা পয়সা নিয়ে কাজ করে তার মানে হচ্ছে কি ওই যে কাস্টোডিয়ান মানে টাকা পয়সার কাস্টোডিয়ান। কার টাকা পয়সার কাস্টোডিয়ান? ওই যে গভর্নমেন্টের টাকা পয়সার কাস্টোডিয়ান। কারণ আপনি দেখবেন যে বাংলাদেশ ব্যাংক গভর্নমেন্টের সব টাকা পয়সা কোথায় রাখে? বাংলাদেশ ব্যাংকে রাখে। বাংলাদেশ ব্যাংক হচ্ছে কি এর জন্য কিন্তু ওদেরকে কোনো ইন্টারেস্টও দেয় না, এবং এই কাস্টোডিয়ান হিসেবে বাংলাদেশ ব্যাংক হচ্ছে গভর্নমেন্টের কাস্টোডিয়ান হিসেবে কাজ করে। 2 নম্বর যেটা হচ্ছে কি, যত গভর্নমেন্টের যত পেমেন্ট আছে সেই পেমেন্ট গুলো সবগুলো কিন্তু বাংলাদেশ ব্যাংক পে করে থাকে। যেমন সরকারি কর্মচারীদের চাকরি, বেতন ভাতা, প্রজেক্ট ফাইন্যান্সিং যত টাকা আছে সেই সবগুলো হচ্ছে পে করে কে? সেন্ট্রাল ব্যাংক। তার মানে এটাও একটা, বাংলাদেশ সেন্ট্রাল ব্যাংক হচ্ছে গভর্নমেন্টের ব্যাংক হিসেবে কাজ করে। তারপরে থাকবেন এই যে এটা লেন্ডার অফ দ্য গভর্নমেন্ট। আচ্ছা, এখন সরকার যদি কোনো ক্রাইসিসে পড়ে থাকে, সরকারকে লোন দেয় কে? সরকার অনেক উৎস থেকে লোন নেয়, সঞ্চয়পত্র বিক্রি করার মাধ্যমে নেয়, কমার্শিয়াল ব্যাংক থেকেও নেয়। বাট ফার্স্ট এন্ড ফরমোস্ট যে জায়গা যেখান থেকে হচ্ছে সরকার লোন নেয়, যেখান থেকে টাকা নেয়, সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক থেকে সে টাকা নেয়। তার মানে এটাই বলা হয় যে কি সেন্ট্রাল ব্যাংক হচ্ছে ল্যান্ডার অফ দ্য গভর্নমেন্ট, গভর্নমেন্টের কে হচ্ছে কি ল্যান্ড দেয়, টাকা দেয়, ধার দেয়। তারপর কি করে বাংলাদেশ ব্যাংক বা সেন্ট্রাল ব্যাংক? সেটা হচ্ছে অ্যাডভাইজার অফ দ্য গভর্নমেন্ট, গভর্নমেন্টের যে অ্যাডভাইজার হিসেবে কাজ করে ফাইন্যান্সিয়াল ম্যাটারে। এখন দেখবেন সরকার যদি কোনো ক্রাইসিসে পড়ে থাকে, তখন বাংলাদেশ ব্যাংক গভর্নরকে ডাক দিয়ে বসে থাকে যে আসেন মিটিং করি। মানে এই মিটিংটা কেন? ওই যে বাংলাদেশ ব্যাংক থেকে হচ্ছে কি তারা অ্যাডভাইস চাইবে, কারণ বাংলাদেশ ব্যাংক হচ্ছে কি ইকোনমির অবস্থা, দেশের পুরো ইকোনমি অ্যানালাইসিস করে তারপর হচ্ছে কি গভর্নমেন্টকে একটা ডিসিশন দিবে যে আপনি এই পন্থা অবলম্বন করতে পারেন। তো দ্যাট ইজ কল্ড হচ্ছে অ্যাডভাইজার অফ দ্য গভর্নমেন্ট। আচ্ছা, এরপর লাস্ট হচ্ছে কি পাবলিক ডেট। পাবলিক ডেট কোনটা? এটা কিন্তু পাবলিক ডেট ম্যানেজ করে গভর্নমেন্টের, মানে গভর্নমেন্টের পক্ষ হয়ে হচ্ছে কি পাবলিক ডেটটা ম্যানেজ করে। তার মানে হচ্ছে কি পরিমাণ হচ্ছে যে পাবলিক ডেট একটা ইকোনমিতে আছে অথবা কি পরিমাণ সে দিবে, গভর্নমেন্টের যে পলিসি আছে ওই অনুসারে হচ্ছে কি বাংলাদেশ ব্যাংক হচ্ছে এটা ম্যানেজ করে। তার মানে হচ্ছে দেখেন ব্যাংকার্স টু দ্য গভর্নমেন্ট হলে কি পয়েন্ট গুলো মনে রাখবেন। আপনি পুরো লাইন মনে রাখার দরকার নাই, জাস্ট কি পয়েন্ট মনে রাখলে কিন্তু লিখতে পারবেন। আর আলোচনা ব্যাংকার্স ব্যাংক আলোচনা করবো না, এটা সবাই জানেন আপনারা। ব্যাংকার্স ব্যাংক কমার্শিয়াল ব্যাংক গুলোর বাবা হচ্ছে কি, আমরা যদি হচ্ছে একটা পরিবার মনে করি একটা ব্যাংকে, তাহলে বাবা হচ্ছে ওই সেন্ট্রাল ব্যাংক, এই কারণে বলা হয় যে ব্যাংকার্স ব্যাংক। আর কমার্শিয়াল ব্যাংক গুলো হচ্ছে বাচ্চা কাচ্চা। ধরে রাখেন এটা হয়ে গেল। ক্লিয়ারিং হাউসটা বুঝতে পারতেছেন, ক্লিয়ারিং হাউসটা মেনটেন করে হচ্ছে বাংলাদেশ ব্যাংক। এককালে এটা নিকাশ ঘর বলা হতো, ওই নিকাশ ঘরটা হচ্ছে কি ম্যানুয়ালি করা হতো, কিন্তু এখন আর ম্যানুয়ালি করা হয় না, এটা হচ্ছে কি সেন্ট্রাল ব্যাংক টোটালি নিয়ে গেছে, যেটাকে আমরা ব্যাচ বলি। এটাও বলে গেলাম। ল্যান্ডার অফ দ্য লাস্ট রিসোর্ট, ল্যান্ডার অফ দ্য লাস্ট রিসোর্টটার কথা অলরেডি আলোচনা করছি, সেটা হচ্ছে কি এখন আর কিছু বলবো না এটা নিয়ে। ল্যান্ডার অফ দ্য লাস্ট রিসোর্ট হিসেবে বাংলাদেশ ব্যাংক কাজ করে, যে কেউ যখন টাকা পয়সা ধার দিতে পারে না কোনো কমার্শিয়াল ব্যাংকে, এবং সেই সময় সেটা হচ্ছে কি বাংলাদেশ ব্যাংকের কাছে যায়, বাংলাদেশ ব্যাংক হচ্ছে সেই টাকাটা তার অব্লিগেশনটা মেনটেন করে কিসের মাধ্যমে? ওই যে বললাম বিল অফ এক্সচেঞ্জ, প্রমিসরি নোট অথবা আদার কমার্শিয়াল পেপারস গুলা অ্যাকসেপ্ট করে তারপরে হচ্ছে বাংলাদেশ ব্যাংক টাকা দিয়ে থাকে। এই জিনিসটা আশা করবো এটা কিন্তু আলাদাভাবে আসতে পারে যে এক্সপ্লেইন দ্য ফাংশনস অফ বাংলাদেশ ব্যাংক অ্যাজ আ লেন্ডার অফ লাস্ট রিসোর্ট। আচ্ছা, এরপরে আসেন ফরেন এক্সচেঞ্জ অপারেশন, বলবো না। কন্ট্রোল অফ ক্রেডিট, এটাও আসলে একটু পড়ে নিয়েন। তারপর হচ্ছে মেথড অফ ক্রেডিট কন্ট্রোল, এইটা ইম্পর্টেন্ট। দেখেন এই জিনিসটা হচ্ছে কি, আর ধরে রাখেন এটা আসবেই। মেথড অফ ক্রেডিট কন্ট্রোল, এখানে কোয়ান্টিটেটিভ, এগুলো হচ্ছে বাংলাদেশ ব্যাংকের ফাংশনস, বাংলাদেশ ব্যাংক এই কাজগুলো করে থাকে। এখন ক্রেডিট কন্ট্রোলটা বাংলাদেশ ব্যাংক আসলে কিভাবে করে থাকে? এই ক্রেডিট কন্ট্রোলটা বাংলাদেশ ব্যাংক 3টা ওয়েতে করে থাকে। একটা হচ্ছে ব্যাংক রেট পলিসি চেঞ্জের মাধ্যমে, 2 নম্বর হচ্ছে ওপেন মার্কেট অপারেশনের মাধ্যমে, 3 নম্বর হচ্ছে ভেরিয়েবল রিজার্ভ রেশিওর মাধ্যমে। এই 3টা জিনিস বুঝতে হবে, এই 3টা জিনিস থেকে কোশ্চেন থাকতেই পারে, একদম ভেরি মাচ পসিবল এটা। এখন এই 3টা জিনিসটা কি দেখেন, ব্যাংক রেট পলিসি, ব্যাংক রেট পলিসি বোঝার আগে হচ্ছে ব্যাংক রেটটা বুঝতে হবে। ব্যাংক রেট কি? ব্যাংক রেট ইজ রেট বাই হুইচ কমার্শিয়াল ব্যাংক বড় মানি ফ্রম দ্য সেন্ট্রাল ব্যাংক। আবার আপনি উল্টা ভাবে বলতে পারেন যে ব্যাংক রেট ইজ এ ব্যাংক বাই হুইচ সেন্ট্রাল ব্যাংক ল্যান্ড মানি টু দ্য কমার্শিয়াল ব্যাংক। আপনি সেন্ট্রাল কমার্শিয়াল ব্যাংক গুলোকে সেন্ট্রাল ব্যাংক যে রেটে হচ্ছে কি লোন দেয় সেটাকে বলা হচ্ছে ব্যাংক রেট। আবার আপনি উল্টা ভাবে যদি বলেন কমার্শিয়াল ব্যাংক গুলো যে রেটে বাংলাদেশ ব্যাংক থেকে লোন নেয় সেটা হচ্ছে ব্যাংক রেট। আচ্ছা, এখন বাংলাদেশ ব্যাংকে এখন ব্যাংক রেট কত পার্সেন্ট কে বলবেন জাস্ট পার্টিসিপেট করার জন্য? 4%। 4% না ভাইয়া, 1% বেড়ে গেছে, 5%। 5%।
এখন হচ্ছে 5%। 5%। এই কোশ্চেনটা আসলে বলার একটা কারণ আছে আপনাদেরকে এই কোশ্চেনটা করার জন্য। বাংলাদেশ ব্যাংক এই কোশ্চেনটাই আসতেছে, মানে এই কোশ্চেনটা কেন করছি এবার সেটা বলি। এখন ব্যাংক রেট পলিসি মানে হচ্ছে কি ব্যাংক রেটটাকে চেঞ্জ করে, ব্যাংক রেটটাকে চেঞ্জ করে ইকোনমিতে মানি সাপ্লাইটা কন্ট্রোল করা, ক্রেডিটটা কন্ট্রোল করা। এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক এই ব্যাংক রেট পলিসির মাধ্যমে করে থাকে। যখন বাংলাদেশ ব্যাংক মনে করে যে, অর্থাৎ সেন্ট্রাল ব্যাংকের কথাই বলি, বাংলাদেশ ব্যাংক বারবার আসে কারণ আমাদের সেন্ট্রাল ব্যাংক তো হচ্ছে বাংলাদেশ ব্যাংক। আপনারা একই জিনিস মানে ভাইস ভার্সা একই জিনিস মনে রাখবেন যে সেন্ট্রাল ব্যাংক আর বাংলাদেশ ব্যাংক। এখন বাংলাদেশ ব্যাংকের কথাই বলি, বাংলাদেশ ব্যাংক কিভাবে এই পলিসিটা আসলে ইমপ্লিমেন্ট করে, এই পলিসিটা কেন দরকার, ক্রেডিট কন্ট্রোলের জন্য দরকার। এখন ক্রেডিট কন্ট্রোল করতে গেলে অর্থাৎ মানিটারি পলিসি, মানির সাপ্লাইটা বাড়াইতে গেলে অথবা কমাইতে গেলে এই ব্যাংক রেটটা নিয়ে হচ্ছে সে খেলে। কিভাবে খেলে দেখেন, এখন ধরেন একটা ইকোনমিতে মানি সাপ্লাই বেড়ে গেল, তার মানে হচ্ছে কি ইনফ্লেশন, মানি সাপ্লাই বেড়ে যাওয়া মানে কিন্তু ইনফ্লেশন বেড়ে যাওয়া। আর ইনফ্লেশন বেড়ে গেলে হচ্ছে কি আপনার ইয়ে বেড়ে যাবে, মানে প্রোডাক্টের দাম বেড়ে যাবে, দ্রব্যমূল্যের দাম বেড়ে যাবে। তখন বাংলাদেশ ব্যাংক কি করে, তখন বাংলাদেশ ব্যাংক কি করবে, ওই যে ব্যাংক রেটটা আছে সেটাকে বাড়িয়ে দিবে। আচ্ছা, ব্যাংক রেটটা যদি বাড়িয়ে দেন তাহলে কমার্শিয়াল ব্যাংকগুলো কি করবে, কমার্শিয়াল ব্যাংকগুলো হচ্ছে যে লোন নেয় বাংলাদেশ ব্যাংক থেকে সেটা কিন্তু কমিয়ে দিবে। আর যে লোনগুলো দিছে সেই লোনগুলো কিছুটা হলেও শোধ করে দেওয়ার ট্রাই করবে। যদি শোধ করে দেওয়ার ট্রাই করে অথবা শোধ করে দেয় এবং যদি লোন নেওয়াটা কমে যায়, তাহলে কি ইকোনমিতে মানি সাপ্লাই বাড়বে না কমবে? জাস্ট একজন বলবেন। মানি সাপ্লাই কমে যাবে কারণ সেন্ট্রাল ব্যাংকে চলে যাবে। এক্স্যাক্টলি, তো মানি সাপ্লাই যদি কমে যায় তাহলে দেখেন ইনফ্লেশনটা কমে যাবে। আচ্ছা, এখন ইনফ্লেশনটা কমে গেলে ধরুন ওই যে প্রোডাক্টের দামও কমে যাবে। এখন আরো একটা পলিসি তখন সে এটা নিয়ে আবার খেলবে। এখন দেখেন করোনার সময় আমাকে জাস্ট একজন বলবেন আমাদের ব্যাংক রেট কত ছিল, মানে কোভিড-19 এর সময় 4%। এবার আসি এটা নিয়ে। এখন যখন একটা মানে ইকোনমি রিসেশনে থাকে, মানে ইকোনমি বুম অবস্থা থাকে না, ইকোনমি মানে আপনার কি বলে, ইকোনমি হচ্ছে কি আপনার রিসেশনে চলে গেছে, ইকোনমি ভালো অবস্থা নেই, কন্ডিশন ভালো না, আনএমপ্লয়মেন্ট বেড়ে গেছে, আপনার ইনভেস্ট হচ্ছে না, সবাই টাকা নিয়ে বসে আছে, মানে কেউ খরচ করতেছে না। তখন বাংলাদেশ ব্যাংক কি করে, তখন হচ্ছে বাংলাদেশ ব্যাংক রেটটা কমিয়ে দেয়। ব্যাংক রেটটা যখন কমিয়ে দেয় তখন হচ্ছে কি, তখন কমার্শিয়াল ব্যাংকগুলো হচ্ছে কম রেটে বাংলাদেশ ব্যাংক থেকে লোন নেয়। এখন বাংলাদেশ ব্যাংক যদি কমার্শিয়াল ব্যাংক যদি বাংলাদেশ ব্যাংক থেকে কম রেটে লোন পায়, সে তো ওই লোনটা নিয়ে ওই টাকাটা নিয়ে বসে থাকবে না, সে কি করবে, সেও কম রেটে হচ্ছে কি ইনভেস্ট করবে, এই টাকাটা ইনভেস্ট করবে। এখন যখন আলটিমেট যারা হচ্ছে ইউজার, মানে হচ্ছে কি যারা বিজনেসম্যান, তারা কি করবে, ওই কমার্শিয়াল ব্যাংকগুলোতে থেকে হচ্ছে কি ওই যে কম রেটে হচ্ছে কি আপনার লোনটা পাবে, লোনটা পেলে সে হচ্ছে ইনভেস্ট করবে, তখন ইকোনমি আবার বুস্ট হবে, আবার হচ্ছে কি মানি সাপ্লাই বেড়ে যাবে, এমপ্লয়মেন্ট বেড়ে যাবে। হ্যাঁ, এমপ্লয়মেন্ট বেড়ে যাবে, মানুষের ইনকাম লেভেল বেড়ে যাবে, তখন কিন্তু হচ্ছে কি একটা ইকোনমি বুস্ট হবে। আর এই এই যে খেলতেছে, এই খেলাটা হচ্ছে পুরোটাই হচ্ছে কি ব্যাংক রেট নিয়ে। আর যে পলিসি নিয়ে খেলে সেটাকে বলা হবে ব্যাংক রেট পলিসি। আশা করি ব্যাংক রেট পলিসিটা বুঝতে পারছেন, মনে রাখেন এটা কিন্তু আসতেই পারে। এরপরে আসেন পরেরটা, ওপেন মার্কেট অপারেশন। এখন এই ওপেন মার্কেট অপারেশন নিয়ে বাংলাদেশ ব্যাংকের টুলস কিন্তু একটা না, বলছিলাম বাংলাদেশ ব্যাংকে এর আগে বাংলাদেশ ব্যাংক কিন্তু টুলস তিনটা, এই তিনটা দিয়ে কিন্তু সেই এমপ্লয়মেন্ট স্টাবিলিটি, প্রাইস স্টাবিলিটি, তারপর হচ্ছে ইনফ্লেশন, এইসবগুলো সব সে কন্ট্রোল করে। তাহলে ওপেন মার্কেট অপারেশনে সে কি করে দেখেন, এখানে জাস্ট কি পয়েন্ট মনে রাখবেন, ওপেন মার্কেট অপারেশনে সে কি করে, এটা শুরুতেই বলবেন যে ওপেন মার্কেট অপারেশন হচ্ছে একটা মাইনারি টুল, যেটা হচ্ছে মানি সাপ্লাইটা কন্ট্রোল করার জন্য একটা ইকোনমিতে ইউজ করা হয়। তাহলে মানি সাপ্লাইটা যখন সে ইউজ করবে তখন সে কি করবে, এখন সে কি ইকোনমিতে মানি সাপ্লাইটা বাড়াবে না কমাবে? সে যদি মানি সাপ্লাইটা ইকোনমিতে বাড়াতে চায় সেক্ষেত্রে সে কি করবে, সে কি করবে যে গভর্নমেন্ট কতগুলো সিকিউরিটিজ আছে, একটা গভর্নমেন্ট সিকিউরিটিজ এর নাম বলবেন কেউ একজন জাস্ট পার্টিসিপেট করার জন্য। একটা গভর্নমেন্ট সিকিউরিটিজ এর নাম বলেন। ট্রেজারি বিল। এই যে আর বলার দরকার না, জাস্ট তার মানে বুঝে গেছেন। এই যে যখন ট্রেজারি বিল গুলো বাংলাদেশ ব্যাংক ইস্যু করবে, সেন্ট্রাল ব্যাংক ইস্যু করবে, ট্রেজারি বিল গুলো যখন সে সেল করে টাকাটা কি ইনফ্লো হয় নাকি আউটফ্লো হয়, মানে সেন্ট্রাল ব্যাংকের কাছে চলে যায় নাকি মানুষের কমার্শিয়াল ব্যাংকের কাছে আসে? সেন্ট্রাল ব্যাংকের। আচ্ছা, সেন্ট্রাল ব্যাংকের কাছে যদি টাকাটা চলে যায় তার মানে মানি সাপ্লাইটা কমে গেল, আর মানি সাপ্লাইটা কমে গেলে আপনার ইনফ্লেশন কমে যাবে। দেখেন এর মাধ্যমে কিন্তু সে মানি সাপ্লাইটা কন্ট্রোল করতেছে। আবার যখন সে যখন চাইলো ঠিক উল্টা, মানে অন দি আদার হ্যান্ড আপনি ইউজ করেন, অন দি আদার হ্যান্ড সে যখন চাইলো যে মানিটা হচ্ছে কি একটা ইকোনমিতে মানি সাপ্লাইটা সে বাড়াবে, ইকোনমিতে হচ্ছে কি যে ক্রেডিটটা বাড়াবে, মানে ক্রেডিটটা বেড়ে যাক সে, অথবা মানি সাপ্লাইটা বেড়ে যাক, ইকোনমি বুস্ট হোক, তখন সে কি করবে, ওই যে যে ট্রেজারি বিলটা সে ইস্যু করছে, সে তখন এটা কি করবে, কিনে নিবে। কার কাছ থেকে কিনে নিবে? ওই যে আবার
কমার্শিয়াল ব্যাংকগুলো থেকে কিনে নিবে। যখন সে কিনে নিবে এই ট্রেজারি বিল গুলা, যে গভর্নমেন্ট সিকিউরিটিজ গুলা, তখন কিন্তু ইকোনমিতে আবার হচ্ছে কি যে মানি সাপ্লাইটা বেড়ে যাবে। আর এইভাবেই হচ্ছে কি বাংলাদেশ ব্যাংক ওপেন মার্কেট অপারেশনের মাধ্যমে হচ্ছে কি ফাইন্যান্সিয়াল স্টেবিলিটিটা নিয়ে আসে, ইনফ্লেশনটা কন্ট্রোল করে, ইকোনমিক গ্রোথটা হচ্ছে এনশিওর করে, তারপর হচ্ছে যে গভর্নমেন্ট স্পেন্ডিং, তারপর ইন্ডিভিজুয়াল স্পেন্ডিং, এই জিনিসগুলো হচ্ছে কি কন্ট্রোল করে হচ্ছে কি ওপেন মার্কেট অপারেশনের মাধ্যমে করে। এটা কিন্তু মানে এটা তিনটা টুল, সে চাইলে একসাথে তিনটা ইউজ করতে পারে, আবার চাইলে এক সময় একটা ইউজ করতে পারে। আপনি কি পরিমাণ রাখবেন, এটা হচ্ছে মানি সাপ্লাই কন্ট্রোল করে, মানে বাই এবং সেল করে, কি বাই সেল করে গভর্নমেন্ট সিকিউরিটিজ। তারপরে যদি যখন যখন একটা মানি সাপ্লাই বেড়ে যায়, তখন সে কি করে, এগুলো হচ্ছে আপনার কিনে নিবে, কিনে নিলে হচ্ছে কি মানি সাপ্লাই কমে যাবে। আর যখন হচ্ছে কি ডিক্রিজ করতে যাবে মানি সাপ্লাই, তখন সেগুলো কি করবে, এগুলো হচ্ছে সেল করবে। আচ্ছা, এটা হলো গেল হচ্ছে কি ওপেন মার্কেট অপারেশন। এন্ড লাস্টলি যে জিনিসটা, সেটা হচ্ছে ভেরিয়েবল রিজার্ভ ভাইয়া রেশিও। একটা কোশ্চেন করতে পারি? সরি ইন্টারাপ্ট অবশ্যই, করলাম। নাইস, ওকে। আচ্ছা, এই আমাদের তো সিআরআর ফর্মে তো কমার্শিয়াল ব্যাংক সেন্ট্রাল ব্যাংকের কাছে সেন্ট্রাল ব্যাংকের অ্যাকাউন্টে টাকা রাখে। তো এসএলআর ফর্মে যেটা, সেটা এই সিকিউরিটিজ গুলো কি আমরা মানে নিয়মটা কি, এটা কি বাংলাদেশ ব্যাংকের কোষাগারে কি এই সিকিউরিটি গুলো রাখা হয়? মানে এই যে এসএলআর যেটা আমরা প্রয়োজনে বিক্রি করি বা কিনছি, বা সেন্ট্রাল ব্যাংক বিক্রি করছে বা কিনছে। এইটা এসএলআর এবং সিআর, এই জিনিসটা আসলে এইখানে আসতেছে ভেরিয়েবল রিজার্ভ রেশিও, কিন্তু এইখানে কিন্তু সরাসরি গভর্নমেন্ট সিকিউরিটিস ব্যাপারটা আসতেছে, মানে সিকিউরিটিজ এই গুলো যে এসএলআর ফর্মে যে কমার্শিয়াল ব্যাংক ট্রেজারি বিল বা এই সিকিউরিটিজ গুলো যে রাখে বা রাখার যে একটা বাধ্যবাধকতা আছে, এটা বেসিক্যালি কি ক্যাশ রিজার্ভ রেশিও যেভাবে রাখে, অ্যাকাউন্টে টাকা রাখছে 4% বা 5%, এভাবে কি রাখে? ক্যাশ রিজার্ভ রেশিও হচ্ছে কি আপনার ম্যান্ডেটরি, আর এসএলআরটাও কিন্তু ম্যান্ডেটরি। তার মানে হ্যাঁ, দুইটাই হচ্ছে কি আপনার এই ভেরিয়েবল রিজার্ভ রেশিওতে আসে। তারপরে আমার হয়তো হ্যাঁ, ভুল হতে পারে, কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে কি দুইটাই হচ্ছে এখানে আসবে, কারণ এখানে হচ্ছে শুধু না মানে গভর্নমেন্ট। আমি আসলে ঠিক জানতে চাচ্ছিলাম যে এটা কি এই সিকিউরিটিজ গুলো কি মানে কি ফর্মে রাখা হয়? মানে ক্যাশটা যেরকম একটা অ্যাকাউন্টে রাখা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সাথে যে কমার্শিয়াল ব্যাংক অ্যাকাউন্ট মেনটেন করছে, তো এই ধরনের কি কোনো মেকানিজম আছে যে এই সিকিউরিটিজ গুলো যেটা আমরা এসএলআর ফর্মে রাখতে বাধ্য হচ্ছি 30% বা 40%, এটা কি মানে কিভাবে রাখা হচ্ছে? এটা তো বাংলাদেশ ব্যাংক অবশ্যই হচ্ছে ক্যাশ আকারে রাখবে। আপনি যদি সিআরআর যে রেশিও, আপনি ফর না, এক্সাম্পল আমি এসএলআর এর কথা বলছি। এসএলআর এর কথা যদি বলি, সেটাও মোস্ট প্রবাবলি আপনার হচ্ছে কি ক্যাশ ফর্মে সে মানে রাখবে। ওপেন মার্কেট অপারেশনে যেটা হচ্ছে, যে ট্রেজারি বিল যখন সেন্ট্রাল ব্যাংক মনে করছে যে মার্কেট থেকে টাকা উঠিয়ে নেবে অথবা মার্কেটে টাকা ছাড়বে, তখন তো সে এই ট্রেজারি বিল পারচেজ করছে অথবা ট্রেজারি বিল সেল করছে। হ্যাঁ, তো এটা এক্স্যাক্টলি। কি সেই এসএলআর এরই পার্ট না? আপনি কঠিন Yes. কোশ্চেন করছেন এটা আসলে তো এটা। না অপশনে চলে ঠিক আছে, যাচ্ছে। এটা এটা কিন্তু আসলে দুইভাবে কঠিন কোশ্চেন দুইটা করছেন, এটা দুইভাবে হচ্ছে কি রাখতে হয়, একটা সিআরআর একটা এসএলআর। ফিক্সড অ্যাসেট সিআরআরটা হিসাবে হচ্ছে ওখানে ক্যাশ থাকে। ফর্মে রাখবে, এসএলআরটা হচ্ছে যে আপনার ওই যে সিকিউরিটি ফর্মে রাখবে, ঠিক আছে? হ্যাঁ, এই সিকিউরিটি তাহলে ফর্মে রাখার মেকানিজমটা আমি একটু জানতে চাচ্ছি। মানে ক্যাশে সিআরআর এর ক্ষেত্রে আমরা যেরকম একটা অ্যাকাউন্টে রাখছি বাংলাদেশ ব্যাংকের সাথে যে অ্যাকাউন্ট মেনটেন করছি, এই এসএলআর এর এই সিকিউরিটিটা আমরা কিভাবে রাখছি, কমার্শিয়াল ব্যাংক কিভাবে মেনটেন করছে, কিভাবে আচ্ছা আপা, মেনটেন এটা করে? এটা আপা, এটা পরীক্ষা আসবে না, এটা আপনি পরবর্তীতে গুগল সার্চ করে একটু জেনে নিয়েন, এটা আমিও আপনাকে ডিটেল গাইড করতে পারবো না, কারণ এটা নিয়ে একটু পড়াশোনার বিষয় আছে। তো সে কারণে হচ্ছে কি এটা আমরা স্কিপ করি, আমরা জাস্ট এখন পরীক্ষা শিওর, পাস করা দরকার। ওকে, হ্যাঁ ঠিক আছে, ওকে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এরপরে ভেরিয়েবল রিজার্ভ রেশিওতে আসি, যেটা হচ্ছে সিআরআর রেশিও, যেটা নিয়ে আপা আসলে কথা বলতেছিলেন, এসএলআরটা নিয়ে কথা বলতেছিলেন। এটা আসলে মেকানিজম আছে, এই মেকানিজমটা এই মুহূর্তে আসলে আমি রিমেম্বার করতে পারতেছি না, তাই আমি সমাধান দিতে পারিনি। সিআরআরটা বলি, সিআরআরটা হচ্ছে কি আপনারা সবাই জানেন, আপনি যে ডিমান্ড ডিপোজিট, যে ডিপোজিট আপনি কাস্টমারদের থেকে কালেক্ট করতেছেন, তার একটা পার্টিকুলার পার্সেন্টেজ আপনি কিন্তু বাংলাদেশ ব্যাংকে রেখে দিতে হবে। এবং বাংলাদেশ ব্যাংক হচ্ছে কি ওই যে রেটটা, ফর এক্সাম্পল এটা 70%, আমাদের এখানে 70% অথবা 16% অথবা 18%। এখন এই রিজার্ভ রেশিওটা হচ্ছে বাড়িয়ে কমিয়ে মানি সাপ্লাইটা কন্ট্রোল করে থাকে। এই যে সিস্টেমটা বাড়িয়ে কমিয়ে হচ্ছে মানি সাপ্লাইটা ইকোনমিতে হয়তো সে ইনক্রিজ করতেছে অথবা ডিক্রিজ করতেছে, এই যে সিস্টেমের মাধ্যমে হচ্ছে রেটটা ইনক্রিজ এবং ডিক্রিজের মাধ্যমে হচ্ছে, যে সিস্টেমের মাধ্যমে হচ্ছে কি আপনার মানি সাপ্লাই কন্ট্রোল করে, সেটাই হচ্ছে ভেরিয়েবল রিজার্ভ রেশিও অর্থাৎ সিআরআর। আর এসএলআর এর কথা আমি এখানে আনলাম না, যেহেতু এটা আমাদের সিলেবাসও নাই, সে কারণে আমি আর এটা ইনক্লুড করি নাই। যদি আপনার পার্সোনাল ইন্টারেস্ট থাকে, অবশ্যই জাস্ট গুগল করলে আসলে পেয়ে যাবেন। মানে এই তিনটা জিনিস কিন্তু একটা খুবই কমন, এবং এই তিনটা থেকে ধরে রাখেন কোশ্চেন থাকবেই মাস্ট। ব্যাংক রেট পলিসি, তারপর হচ্ছে ওপেন মার্কেট অপারেশন, এরপর হচ্ছে ভেরিয়েবল রিজার্ভ রেশিও। এখানে যদি কোনো কোশ্চেন থাকে আসলে করতে পারেন। আমার ধারণা কোশ্চেন নেই।
তারপরে আমি চলে যাই কোয়ান্টিটিভ আর সিলেক্টিভ মেথডে। এগুলো খুবই সহজ: ডাইরেক্ট অ্যাকশন, মরাল সাসেশন, রেগুলেশন, কনজিউমার ক্রেডিট। তারপরে হচ্ছে ব্যাংকিং সুপারভিশন। ব্যাংকিং সুপারভিশন নিয়েও কিছু কিছু আসলে বলবো না, ব্যাংকগুলোকে সুপারভাইজ করাই হচ্ছে বাংলাদেশ ব্যাংকের কাজ। আর এগুলা করে থাকে পলিসি ফর্মুলেট করে, কমপ্লায়েন্স এর মাধ্যমে, অডিট করে, মানে এগুলা করে হচ্ছে কি ব্যাংকিং সুপারভিশন গুলো বাংলাদেশ ব্যাংক করে থাকে। এগুলো জাস্ট একটু পড়ে নিলে বুঝতে পারবেন। আমার নোটে হয়তো একটু গুছানো দেখতেছেন আপনারা, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি আমি আলোচনা করছি যে আসলে কি কি ব্যাংকিং সুপারভিশনটা করে থাকে। তারপর ডেভেলপমেন্ট ফাংশনস আছে বাংলাদেশ ব্যাংকের। ডেভেলপমেন্ট ফাংশন গুলো হচ্ছে কি ওই যে আসলে ইকোনমিক ডেভেলপমেন্ট করা, ফুল এমপ্লয়মেন্ট করা, তারপর হচ্ছে ক্রেডিটটাকে এলসি করাতে সুবিধা 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 দেয়া। এরপর হচ্ছে সিআইবি, আরটিজিএস, সিএফটি, এসবগুলো হচ্ছে বাংলাদেশ ব্যাংকের আসলে ডেভেলপমেন্ট ফাংশন। নতুন নতুন করে তারা সার্ভিস নিয়ে আসতেছে। যেমন এখন হচ্ছে কি অ্যাপস এর মাধ্যমে হচ্ছে কি আমরা এনপিএসবি করতে পারি, আরটিজিএস করা লাগে না, 10,000 টাকার উপরে হলে এনপিএসবি করা যায়। তো এগুলো হচ্ছে বাংলাদেশ ব্যাংকের ডেভেলপমেন্ট ফাংশন। কি কি ডেভেলপ আসলে করতেছে, যেমন একটা সময় হচ্ছে কি ক্লিয়ারিংটা হচ্ছে হয়তো কি ওই যে সোনালী ব্যাংক, একটা পার্টিকুলার ডিস্ট্রিক্টে যেখানে বাংলাদেশ ব্যাংক নাই সেখানে হচ্ছে কি সোনালী ব্যাংক কাজ করতো। ওই যে সব ব্যাংকের অফিসাররা যে ওখানে যার ব্যাংকের চেক সে নিয়ে যেত, মানে অনেক কমপ্লেক্স একটা বিষয় ছিল। ওই বিষয়টাকে হচ্ছে ব্যাচের মাধ্যমে 2010 সালের পরে হচ্ছে কি বাংলাদেশ ব্যাংক চেঞ্জ করে ফেলছে। তো ব্যাপারটা হচ্ছে ডেভেলপমেন্ট ফাংশন, মানে বাংলাদেশ ব্যাংক একটা ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলোকে ডেভেলপ করার জন্য যে যে কাজ গুলো করে থাকে সেগুলো আসলে বাংলাদেশ ব্যাংকের হচ্ছে কি ডেভেলপমেন্ট ফাংশন বা সেন্ট্রাল ব্যাংকের ডেভেলপমেন্ট ফাংশন। একদম লাস্টে যেগুলো হচ্ছে আলোচনা করবো ছোট করে, সেটা হচ্ছে রোল অফ বিএসসি, বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। ওদের রোল কি? বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের প্রধান রোল হচ্ছে কি আপনার যে কোম্পানিগুলো স্টক মার্কেটে এনরোল হবে সেগুলোকে আসলে নিয়ে আসা। আর এই স্টক মার্কেটে নিয়ে আসা তো শেষ না, এসব যখন প্রাইমারি মার্কেটে আসবে তখন ওই যে সাধারণত হচ্ছে কি পাবলিকরা অথবা যারা হচ্ছে স্টক মার্কেটে ইনভেস্ট করে তারা হচ্ছে এই শেয়ার গুলো কিনে। তখন এই কারণে তাদের হচ্ছে কি এই যে ইনভেস্টর যারা আছে তাদের যে স্বার্থ আছে সেটাকে হচ্ছে কি প্রোটেক্ট করা হচ্ছে কি ওদের অন্যতম আরেকটা কাজ। এরপর হচ্ছে কি ক্যাপিটাল মার্কেটটাকে আসলে ডেভেলপ করা। ক্যাপিটাল মার্কেটকে আমরা অনেক সময় অনেকে বলে যে এটা হচ্ছে কি জুয়ার মার্কেট, এই মার্কেট সেই মার্কেট। আসলে ব্যাপারটা হচ্ছে অনেক কিছু বোঝার মার্কেট। যদি ভালো ভালো কোম্পানি আসে, ভালো কোম্পানিতে ইনভেস্ট করা যায়, তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি আপনার মানে হিউজ প্রফিট মেক করা পসিবল। তো এই জিনিসগুলো হচ্ছে ক্যাপিটাল মার্কেটকে ডেভেলপ করে হচ্ছে কি আপনার বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কাজ। তারপর হচ্ছে এনফোর্সিং রুলস এন্ড রেগুলেশন। আচ্ছা, ওই যে সেই বাংলাদেশ ব্যাংকের মতোই কিন্তু বাংলাদেশ ব্যাংক যেরকম হচ্ছে ব্যাংকগুলোকে কন্ট্রোল করে, তেমনি বিএসসি হচ্ছে কি ওই যে তার এনলিস্টেড যে কোম্পানিগুলো আছে সেগুলোকে রুলস এন্ড রেগুলেশন ফর্মুলেট করার মাধ্যমে কন্ট্রোল করে থাকে। এগুলা এরপরে হচ্ছে কি ডিটেইল আমার এখানে দেয়া আছে। তারপরে হচ্ছে কি রোল অফ, এরপর একটা যেটা হচ্ছে আইডিআরএ, ইনস্টিটিউট ডেভেলপমেন্ট রেগুলেটরি অথরিটি। এই আইডিআরএ মানে হচ্ছে বিএসসি যা করে এক্স্যাক্টলি সেম কাজটাই করে আইডিআরএ। কিন্তু আইডিআরএ এই কাজটা করে হচ্ছে ইন্স্যুরেন্সের ক্ষেত্রে, আর বিএসসি করে স্টক মার্কেটের ক্ষেত্রে। জাস্ট এটাই মনে রেখে কিন্তু আপনি পয়েন্টগুলো লিখে দিতে পারবেন। এরপরে আবার সেম একই কাজ করে হচ্ছে এমআরএ। এমআরএ কি করে? এমআরএ হচ্ছে কি ওই যে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি, যারা হচ্ছে এমজি গুলাকে আপনার কন্ট্রোল করে। তার মানে এখানে আপনি ওই যে রোলগুলো কি দিতে পারেন, ওই যে সেই মানে তাদেরকে নিয়ে আসা, রেজিস্ট্রেশন করা, তাদের লাইসেন্স দেয়া, এরপরে রুলস এন্ড রেগুলেশন ফর্মুলেট করা, তাদেরকে মনিটরিং করা, সুপারভাইজ করা। দেন হচ্ছে কনজিউমার প্রোটেকশন। মাইক্রো ক্রেডিট কনজিউমার প্রোটেকশন হচ্ছে কারা? যেরকম হচ্ছে বাংলাদেশ ব্যাংক কাস্টমার, বাংলাদেশ ব্যাংক হচ্ছে যেরকম ডিপোজিটে যারা আছে তাদের, অথবা ক্রেডিট যারা লোন নেয় তাদের স্বার্থগুলোকে প্রোটেক্ট করে, ঠিক তেমনি হচ্ছে এমআরও সেম কাজটা করে। ক্যাপাসিটি বিল্ডিং হচ্ছে কি আপনার যে মাইক্রো ক্রেডিট ইনস্টিটিউশন গুলো আছে সেগুলোর ক্যাপাসিটি বিল্ডিং এ সহায়তা করে। আর এগুলো হচ্ছে আসলে ওদের রোল। এই হচ্ছে ক্লাস আসলে অলরেডি 11:56। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আনসার করব, না হয়ে শেষ করব। আসলে আমি যতটুকু পারছি আপনাদের জাস্ট একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। আমি আশা করছি আপনারা উপকৃত হবেন। হচ্ছে ভাই, কি বাংলাদেশ ব্যাংকের সাবজেক্টের মধ্যে 3টা পয়েন্ট বলছিলেন, পরে কথা বলবেন, ওগুলো বলেন না। সেগুলো নিয়ে তো আলোচনা করছিলাম ভাইয়া, ওই যে এই 3টা পয়েন্ট নিয়ে, যেটা হচ্ছে কি ব্যাংক রেট পলিসি, তারপর হচ্ছে ওপেন মার্কেট। এটা না, প্রথম বাংলাদেশ ব্যাংকের সাবজেক্ট, ওখানে 3টা। বাংলাদেশ ব্যাংকের সাবজেক্ট নিয়ে কি কথা বলছিলাম ভাইয়া? ফুল এমপ্লয়মেন্ট নাকি কোনটা? 3টা পয়েন্ট তো, এই 3টা পয়েন্টের কথা বলছিলাম আমি। ইন্টারেস্ট রেট, ওপেন মার্কেট অপারেশন, রিজার্ভ রিকোয়ারমেন্ট। জি জি জি, এই এগুলো তো তিনটা। আলোচনা করছি ভাইয়া। জি, এই তিনটা আলোচনা হয়েছে। আলোচনা হয়েছে। প্রাইসটাকে স্টেবল করে, ওই যে ইনফ্লেশনটাকে কন্ট্রোল করে, সে এই 3টা তার কাছে অস্ত্র আছে, এই অস্ত্র দিয়ে সে প্রাইসটাকে স্টেবল করে, ইকোনমিকে ঠিকঠাক রাখে। আমার মনে হয় ভাই যেটা জানতে যাচ্ছে সেন্ট্রাল ব্যাংকস অবজেক্টিভস,
ডিগ্রি আছে ওই যে প্রাইস এই যে স্টেবিলিটি, ফুল এমপ্লয়মেন্ট বা ফিনান্সিয়াল ওহো, স্টেবিলিটি এই যে অবজেক্টিভস গুলা, মেবি। এই যে এই 5টা অবজেক্টিভস, বুঝছেন? এই 5টা অবজেক্টিভস আছে। এই 5টা অবজেক্টিভস এর ভিতরে আমরা হচ্ছে কি 5টা অবজেক্টিভস তো আলোচনা করছি, যে প্রাইস স্টেবিলিটি কিভাবে করে, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি কিভাবে করে, ইকোনমিক গ্রোথ কিভাবে হয়, ফুল এমপ্লয়মেন্ট কিভাবে হয়, এক্সচেঞ্জ রেট স্টেবিলিটি, এগুলো আমরা তো আলোচনা করছি। ফুল এমপ্লয়মেন্টটা করে নেই, কারণ হচ্ছে ফুল এমপ্লয়মেন্ট মানে হচ্ছে কি, যখন ওই যে এটা আসলে বাংলাদেশ ব্যাংকের একটা টেকনিক, যখন একটা ইকোনমিতে হচ্ছে কি এমপ্লয়মেন্ট থাকে না, মানে হচ্ছে কি বেকারত্ব বেড়ে যায়, তখন বাংলাদেশ ব্যাংক কি করে, তখন কিছু পলিসি ইমপ্লিমেন্ট করে। তখন হচ্ছে কি সে ব্যাংক রেটটা কমাই দিবে, ব্যাংক রেটটা কমাই দিলে কমার্শিয়াল ব্যাংকগুলো হচ্ছে বেশি বেশি লোন নেবে, লোন নিয়ে তারপরে হচ্ছে কি বিজনেসের জন্য হচ্ছে কি তারা ইনভেস্ট করবে, ইনভেস্ট করলে হচ্ছে যদি বেশি বেশি বিজনেস ইনভেস্ট হয়, বিজনেস যদি আপনার অনেক এন্টারপ্রেনিয়ার আসে অথবা বড় বড় ভেঞ্চার ক্রিয়েট হয়, তখন হচ্ছে কি অনেক এমপ্লয়ি মানে অর্থাৎ অনেক জব ক্রিয়েট হয়। তার মানে দেখেন বাংলাদেশ ব্যাংক কিন্তু জব ক্রিয়েট করতে কিন্তু সহায়তা করতেছে, খালি চোখে আপনি দেখবেন না, বাট এটার পিছনে কিন্তু ওই বাংলাদেশ ব্যাংকের অবদান আছে। আর এই জিনিসটা হচ্ছে ফুল এমপ্লয়মেন্ট। ইকোনমিক গ্রোথটাও কিন্তু ঠিক এইভাবে করে। ইকোনমি যদি রিসেশনে থাকে, তাহলে হচ্ছে বাংলাদেশ ব্যাংক ওই যে 3টে অস্ত্র নিয়ে খেলে, ওপেন মার্কেট অপারেশনস, ব্যাংক রেট পলিসি, অথবা সিআরআর, যেটা ভেরিয়েবল রিজার্ভ রেশিও, এগুলো চেঞ্জের মাধ্যমে সে কিন্তু ইকোনমিক গ্রোথে আপনার কি বলে কন্ট্রিবিউশন রেখে থাকে। তাহলে আমরা আসলে শেষ করব। আর হচ্ছে কি আপনাদের সবার জন্য হচ্ছে কি আমার দোয়া থাকবে যে ভাইয়া আপনারা সবাই আমাদের যে নাম্বার 4 চ্যাপ্টারটা আপনার বলছিলেন পড়ার জন্য বা দেখার জন্য, হ্যাঁ হ্যাঁ, ওটা নিয়ে আপনি কি কিছু আলোচনা করবেন? আজকে আর না, এই পর্যন্তই আসলে। এই ক্লাসটা আপনাদের জন্য কমপ্লিমেন্টারি ক্লাস আমার গ্রুপে যারা আছেন। আর যদি আপনি সব ক্লাসটা চান, আমি জাস্ট একটা নমিনাল ফিস নিই, আমার সবগুলাই রেকর্ডেড ক্লাস আছে 5টা পরে, সাথে হচ্ছে নোটগুলোও আছে। আপনারা হচ্ছে ওখানে এনরোল হতে পারেন। জাস্ট এনরোল হতে চাইলে আমাকে ট্যাক্স দিলে আমি আপনাদেরকে বলে দিব প্রসিডিউর। আমরা কি আপনার 6টা নোটটা কিভাবে আমরা পাইতে পারি? সাবজেক্টের 6টা সাবজেক্ট কি পাবো? না, আমি 3টে সাবজেক্ট পড়াই, সেটা হ্যালো, হচ্ছে কি হ্যাঁ, আমি 3টে সাবজেক্ট পড়াইছি, 3টে সাবজেক্ট। এটা হচ্ছে কি বিজনেস কমিউনিকেশন, তারপর হচ্ছে মার্কেটিং এন্ড ফাইন্যান্সিয়াল সিস্টেম, আর হচ্ছে অর্গানাইজেশনাল ম্যানেজমেন্ট। আচ্ছা এমসিকিউ গুলো কি আপনার হ্যান্ড নোটে পাবো? এমসিকিউর আনসার যেগুলো বইতে আছে? এই আনসারটা কিন্তু প্রথমে দিয়েছি। আপনি যদি কনসেপ্টটা ক্লিয়ার থাকে তাহলে কিন্তু আপনি ওই এমসি গুলো পারবেন। আর সব এমসি গুলো কিন্তু ওই বললাম না, ফাইন্যান্সের প্রফেসর অনেক সময় হচ্ছে কি কনফিউজ হয়ে যায় ফাইন্যান্সে যখন পড়াশোনা করে। আমি কিন্তু ওই আনসার গুলো আমি দিই নাই, বাট ক্লাস করলে আপনার হচ্ছে পুরো কনসেপ্টটা আপনি ক্লিয়ার হয়ে যাবেন। আমরা এমসিকিউ ওখানে যদি 10টা থাকে আপনি 8টাই পারবেন। এবং আমার ক্লাস যারা করছে তারা কিন্তু কেউ এমসিকিউর আনসার চায় না, কারণ তার সে তো ক্লাসগুলো করেই কনসেপ্টটা তার ক্লিয়ার, তখন সে নিজেই পারতেছে, তখন আর আমাকে আর বলে না যে ভাই এমসি গুলা করে দেন। ফারুক ভাই, এই 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 টপিকসটা আমরা কি পেতে পারি? আমি তো অলরেডি বলেছি, যদি আপনারা টপিকস গুলো পেতে চান তাহলে হচ্ছে আমার জাস্ট নমিনাল একটা ফিস আছে, সেটা দিয়ে হচ্ছে কি আপনি আমার সবগুলো রেকর্ডেড ক্লাস এবং নোটস হচ্ছে নোটস একটা আমার গ্রুপ আছে, ওখানে অ্যাড হতে পারেন। আজকে আর আজকে যেটা আশা করছি ডিসপ্লে হচ্ছে করলেন, আজকে যেটা স্ক্রিনে রাখলেন সেটা কথা বলছি। না, এইটা পাবেন না। এটা তো হচ্ছে কি আসলে রেকর্ডটা আমি অফ করে দিয়েছিলাম, রেকর্ডটা হচ্ছে কি রেকর্ড হয় নাই আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক ওকে, আছে। আপনার কন্ট্যাক্ট করে আমরা নিয়ে নিতে পারবো, এই তো? হ্যাঁ হ্যাঁ, আমি জাস্ট যদি কেউ নিতে চান তাহলে হচ্ছে কি আমাকে ইনবক্সে একটা নক দিলে আমি আপনাদেরকে দিয়ে দিব আর কি। আমি মনে করি যে আপনারা জাস্ট নিলে আমার ক্লাসে অ্যাড হইতে পারেন, না হলেও তো কোনো সমস্যা না। এটা আসলে 1 সপ্তাহ পরে এই যে সময় আছে সেই সময়ের ভিতরে আসলে পাস করা পসিবল। তারপর যদি মনে করেন যে না, আমার ক্লাসগুলো আপনি নিতে চান অথবা আমার নোটস গুলো আপনার দরকার, নোটস গুলো হলে আপনার উপকার হবে, দেন আমার সাথে কমিউনিকেট করতে পারেন। আপনার সেল নাম্বারটা কি পাওয়া যাবে? আমার গ্রুপে দেয়া আছে, সাথে সাথে হচ্ছে কি আপনি আমার যে লিংক দিয়েছিলাম সবাইকে তো আমি মনে হয় ইনবক্স করছি, আমি ইনবক্সে একটা নক দিলে পাবেন। আর আমার যে ব্যাংকিং ডিপ্লোমা সাপোর্ট গ্রুপ, এটা আমার গ্রুপ। এখানে আমার নাম্বার দেয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে, পার্সোনাল নাম্বার দেয়া আছে, একই নাম্বার। ওকে ওকে। তারপর যদি আপনি চান আমি জাস্ট চ্যাটে লিখে দিচ্ছি নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বারটা 01818185370। চ্যাটে আপনার আপনি শীটে অলরেডি কিন্তু চ্যাটে, নাম্বারটা প্রত্যেকটা পেজে করা আছে। হ্যাঁ আমার স্ক্রিনে তো নাম্বারটা দেয়া ছিল, আসলে আমি হ্যাঁ, এবং স্ক্রিনটা শেয়ার করি। শীটগুলি যেগুলি প্রোভাইড করেছেন ওই শিট গুলা তো দেয়া বই- আছে, আমি দেখেন ফার্স্ট ক্লাসের শিটটা কিন্তু আপনাদের সবার জন্য মানে আমার গ্রুপে দিয়ে দিয়েছি, ওই শিটেও আপনি আমার নাম্বারটা পাবেন।
তাহলে থ্যাংক ইউ সো মাচ সবাইকে অ্যাটেন্ড করার জন্য। আপনার যদি কখনো পারি আবার নতুন করে আবার ফ্রি ক্লাস নেওয়ার ট্রাই করব। আসলে সবাই তো আমরা ব্যাংকার, এখন টাইম ম্যানেজ করা আসলে তো অনেক ডিফিকাল্ট, বুঝতেই পারছেন। বাচ্চা কাচ্চা থাকে, এই যে এখন দরজা বন্ধ করে ক্লাস নিচ্ছি, ওপারে কিন্তু বাচ্চা চিল্লাচিল্লি করে। এটা একটা বিষয়, দরজা বন্ধ করলে হচ্ছে কি তার সমস্যা বেড়ে যায়, দরজা খোলা থাকলে কিন্তু তার সমস্যা। সবারই একটা অবস্থা। দরজা বন্ধ যদি বন্ধ থাকে মানে সমস্যা বেড়ে যাবে, আর দরজা খোলা থাকলে কিন্তু সমস্যা নাই, দরজা খোলা রাখতে হবে, কি করে দেখে বাবা কি করে। সেটা না স্যার, দরজা বন্ধ থাকলে একটু কিউরিসিটি বেড়ে যায় ওই কারণে। আসলে উচিত ছিল যখন আমরা ব্যাংকে জয়েন করেছি তখনই আমাদেরকে বলে দেওয়া হতো সরকারি ব্যাংকের মতো যে আপনার ব্যাংকিং ডিপ্লোমা পাস করলে ক্যাশ থেকে যেমন বের করে দেয় ওই সিস্টেম করে দিলেই হতো। এখন 12 বছর রানিং চলছে, বেবি ক্লাস 7-এ পড়ছে একজন 5 বছর, এইভাবে কিভাবে করা যায়? অফিস থেকে এসেছে 8:30-তে, নিজেরও তো এনার্জি নেই যে বসে কিছু জিনিস পড়বো। এই কারণে ভাই আমি আবার ক্লাসে জয়েন করলাম, যে একটু বুঝলে আবারও কনসেপ্টটা ক্লিয়ার হবে। আসলে এটা তো আমাদের কারোর কিছু করার নাই, যেহেতু এখন আমাদের রেগুলেটরি বডি হ্যাঁ, হচ্ছে ওটা বাংলাদেশ ব্যাংক। তখন বলে দিত, এটা আমরা সরকারি ব্যাংকে বলে দিয়েছিল যে ম্যান্ডেটরি ক্যাশ থেকে বের হতে পারবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রাইভেট বুঝতে ব্যাংকে পারছি। বলে দিলে এটা হতো। আমরা তো জানতাম যে প্রাইভেট ব্যাংকে আপনার ব্যাংকিং ডিপ্লোমা মানে ম্যান্ডেটরি হবে না, এই জিনিসটা করা আসলে ঠিক হয়নি। ভাই আপনার হচ্ছে 3-4 কোটি টাকা এফডি এর ভাড়া দিত, বোঝা যায় এটা টার্গেট, এই যে ভালো হইতো। এটা ঠিক বলছেন, কিছু টার্গেট বাড়াই দিয়ে অন্তত ব্যাংকিং ডিপ্লোমাটাকে ম্যান্ডেটরি না করে উঠাই দিত, সেটাই ভালো হতো। আচ্ছা, ওই যে আবু হানা ভাইয়া বলছিলেন যে প্রিন্সিপাল অফ ইকোনমিক্স কি নোট করবেন কিনা। আসলে এবারে 3টা করছি আমি, আমার এমনিতেই অনেক ধকল গেছে, সে কারণে এই 3টাই এবারের জন্য আসলে মাফ করেন। ইনশাল্লাহ নেক্সট টাইম চেষ্টা করবো যে ইকোনমিক্স এবং জিএফআই নিয়ে কাজ করতে। আর যদি আপনাদের আসলে কোনো কোশ্চেন থাকে ব্যাংকিং পরীক্ষার বিষয়ে, জাস্ট দুই একটা কথা বলি, যেহেতু অনেকেই আছেন, অলমোস্ট 51 এর মতো অনেকে চলে গেছেন, অনেকে আছেন, তারপরে একটা কথা বলি, সেটা হচ্ছে পরীক্ষার সময় আপনি যখন পরীক্ষার আগে ছোট্ট একটা মানে আপনাদের পরামর্শ, সেটা হচ্ছে কি, যেহেতু এইটা পাস করতেই হবে, তখন একটু স্বার্থপর হতে হবে। স্বার্থপরটা কি, আপনি কি করবেন, 2 দিন ছুটি নিয়ে নেন। একদিন মানে বৃহস্পতিবারটা ছুটি নিয়ে নেবেন, অথবা বুধবার বৃহস্পতিবার 2 দিনে ছুটি নিয়ে নেন। ছুটি নেওয়ার পরে হচ্ছে কি, এই 3 দিন বুধবার বৃহস্পতিবার শুক্রবার 3 দিন যদি আপনি ভালোভাবে পড়েন, যারা আমার ভিডিওগুলা বা আমার যা ক্লাসে আছেন তারাও এখানে আছেন, তারা শুধু আমার ক্লাসগুলা এবং নোটগুলা পড়ে গেলে আশা করছি, এইগুলা বুঝে বুঝে গেলে এই সাবজেক্টটা পাস করে ফেলবেন। মানে আর এই 3 দিনের প্রিপারেশনে হচ্ছে কি এই সাবজেক্টটা পাস করা পসিবল, মানে আমি বিলিভ করি। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সবাইকে, ইনশাআল্লাহ কোনো বেস্ট। ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ, ইনশাআল্লাহ। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। আর হচ্ছে কি, যারা হচ্ছে কি ওই আমার কোর্সে এনরোল হতে চান, তাহলে আমাকে একটা মেসেজ অথবা টেক্সট দিন। ঠিক আছে, ভাই থ্যাংক আপনার ইউ সো মাচ। ফিটা কেমন বলতে, ভাই আপনার ফিটা কেমন? জাস্ট 500। ওকে ওকে, থ্যাংক ইউ। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। এদিকে আমরা আমি থ্যাংক ইউ স্যার, অনেক মোটামুটি নাকি রিজনেবল আমরা প্রাইসের মধ্যে ভালো একটা কোর্স। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আসলে আমি হচ্ছে আমি জাস্ট এখানে, আমি তো কোনো কোচিং সেন্টার না, সে কারণে আমি ফিসটা হচ্ছে ওই যে 2-3 হাজার 5 হাজার এই না, টাইপের না। আমি এটা এখানে আসলে আমি বর্তমান যুগের এত অল্প টাকার মধ্যে খুব টাফ, মানে অন্য জায়গায় আরো বেশি নিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, অনেক ভাই বেশি এদিকে দিচ্ছি। আমি আপনার কাছে কি সরাসরি কালেক্ট করতে, সরাসরি কি পেমেন্ট করে কালেক্ট করবেন নাকি বিকাশের মাধ্যমে বা কোনো কিছুর না, মাধ্যমে জাস্ট পেমেন্ট করে কালেক্ট করতে হবে? আমার নাম্বার হচ্ছে বিকাশ নগদ করা আছে। আপনি যখন আমাকে ইনবক্স নক দিবেন, আমি আপনাকে দিয়ে নাম্বার দিয়ে দিব। আপনি ওখানে পে করার পরে হচ্ছে কি, আমি আপনাকে একটা গ্রুপের লিংক দিব, ওই লিংকে আপনি একটা রিকোয়েস্ট করলে আমি অ্যাপ্রুভ করে দিলে আপনি সব ক্লাসগুলো প্লাস নোটস গুলো পেয়ে যাবেন। ওকে ভাইয়া, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমরা আপনার নাম্বারটা ইনবক্সে দিতেছি তাহলে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ভাই। থ্যাংক ওকে, তাহলে আজকে শেষ করছি, থ্যাংক ইউ সবাইকে। ইউ জি, থ্যাংক ইউ জি, আসসালামু আলাইকুম।